হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে জনসংখ্যা বা পপুলেশন সম্পর্কে আলোচনা করব। তো এই জনসংখ্যা বা পপুলেশন এটা কিন্তু আমাদের যে পপুলেশন বা আমাদের অর্থনৈতিক ভূগোলে যে পপুলেশন জিওগ্রাফি বলেও একটা ভাগ হয়। তো এই জনসংখ্যা যেটা যে সাবজেক্টে আলোচনা করা হয় ভূগোলে সেটাকে বলছে ডেমোগ্রাফি। তো এই ডেমোগ্রাফি এবং পপুলেশন সব সম্পর্কে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। এটা হিউম্যান জিওগ্রাফির একটা অংশ, অর্থাৎ মানবীয় ভূগোলের অংশ বিশেষ। তো এই ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো দেখো অনেকটাই কিন্তু এটা বুঝতে পারবে। এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে তাদের মধ্যে। তো সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো, জনসংখ্যা সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার করতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জনসংখ্যা কাকে বলে বা জনসংখ্যার ডেফিনেশন। ঠিক আছে, তো দেখো আমরা ভূগোলে যখন জনসংখ্যার ডেফিনেশনটা পড়ি না, তখন কিন্তু এক রকমের জনসংখ্যার ডেফিনেশন পাওয়া যায়। আবার যখন আমরা অন্য কোনো সাবজেক্ট, যেমন ধরো বায়োজিওগ্রাফি, বায়োলজি বা আমাদের ভূগোলেরই যখন এর আগে যখন আমরা ওই পড়ছিলাম জীবমণ্ডল, তো সেই জীবমণ্ডলে সেখানে কিন্তু তোমার একটা জনসংখ্যার ডেফিনেশন অন্য পাওয়া যাচ্ছিল। তো জীবমণ্ডলের যে ডেফিনেশনটা সেটা আমি তোমাদের প্রথমে বলছি। বলছে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট প্রাকৃতিক প্রজাতির জীবের মোট সংখ্যাকে জনসংখ্যা বলা হয়। এখানে যখন আমরা জনসংখ্যা বলছি তখন কিন্তু নির্দিষ্ট প্রজাতি, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মানব প্রজাতি সম্পর্কে বলছে না, যে কোনো প্রজাতি সম্পর্কে। তাহলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় যখন একটা নির্দিষ্ট প্রজাতির মোট জীবের সংখ্যাকে প্রকাশ করছে তখন সেটাকে বলছে পপুলেশন বা জনসংখ্যা। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে সুন্দরবনে বাঘের পপুলেশন বোঝাতে সমগ্র সুন্দরবনে সমস্ত বাঘ প্রজাতির মোট সংখ্যাকে বোঝায়। অর্থাৎ আমরা জেনারেলভাবে যদি জনসংখ্যা কথাটাকে বলি, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র জনসংখ্যা বা জনগণের বা পাবলিক এদের সংখ্যাটাকে কিন্তু শুধু বোঝাচ্ছে না। এখানে জনসংখ্যা বলতে যে কোনো একটা প্রজাতির একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে মোট সংখ্যাকে কিন্তু সেই জায়গায় জনসংখ্যা বলছে। কিন্তু এখন আমরা যদি ভূগোলের যে পপুলেশন, যেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, সেখানে পপুলেশনের ডেফিনেশনটা কী দিচ্ছে দেখো। বলছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশে কোনো নির্দিষ্ট সময়ে বসবাসকারী মানুষের সংখ্যাই হলো জনসংখ্যা। তাহলে এইখানে শুধুমাত্র মানুষের সংখ্যাটাকে বলছে। অতএব তোমরা দুটো কনসেপ্টে ক্লিয়ার রাখো। অর্থাৎ আমরা ভূগোলে যখন জনসংখ্যা সম্পর্কে আলোচনা করছি তখন কিন্তু শুধুমাত্র মানুষের জনসংখ্যাটাকেই শুধুমাত্র পপুলেশন হিসাবে এখানে ধরা হচ্ছে। কিন্তু যখনই আমরা ধরো বায়োজিওগ্রাফি বা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল সম্পর্কে আলোচনা করছি, তখন সেই জীবমণ্ডলের জনসংখ্যা বলতে শুধুমাত্র এই মানুষের জনসংখ্যাটাকে স্পেসিফিক বোঝায় না। এটা কিন্তু সমস্ত প্রজাতির, সেটা বাঘ, সিংহ, হাতি, ভালুক, মানুষ, কুকুর, বিড়াল, ছাগল যা আছে তাদের প্রত্যেকের মোট সংখ্যাটাকে কিন্তু সেই জায়গায় জনসংখ্যা বোঝায়। তো যাই হোক, আমরা পপুলেশন অর্থাৎ যখন ভূগোল নিয়ে আমরা এখন আলোচনা করছি তখন মানুষের জনসংখ্যাটা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। এবার দেখো, সাধারণত জনসংখ্যা পরিমাপ নির্দেশ করা হয় জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসনের মাধ্যমে। পপুলেশন একটি ল্যাটিন শব্দ, যেটা পপুলাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লোকজন বা জনগোষ্ঠী। মধ্যযুগে জনগোষ্ঠী বোঝাতে পপুলেসিও শব্দটি ব্যবহৃত হতো। ইংরাজিতে পপুলেশন শব্দটি 16 শতাব্দীতে গৃহীত হয় এবং ধীরে ধীরে এটি আধুনিক অর্থে জনসংখ্যা তত্ত্ব বা ডেমোগ্রাফি এ স্থান পায়। তাহলে ডেমোগ্রাফি এটা কিন্তু আমাদেরকে এবারে পরিষ্কার করতে হবে, কেননা আমরা এখানে ডেমোগ্রাফি সম্পর্কে বেশিরভাগটা আলোচনা করব। তো তাহলে এটা গেল তোমার পপুলেশন। এবার দেখো এখানে পরের প্রশ্ন দিচ্ছে কি, জনসংখ্যা তত্ত্ব বা জনমিতি বা ডেমোগ্রাফিটা কি। তাহলে দেখো এখানে গ্রাফি মানেই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। গ্রাফি, লজি, হ্যাঁ, লজি এই শব্দগুলো যখনই থাকবে কোনো একটা ইংরাজি শব্দের শেষে, তখন জানবে এটা কিন্তু কোনো না কোনো একটা সাবজেক্ট বা বিষয়কে উপস্থাপন করছে। তাহলে ডেমোগ্রাফি মানে কি, যেটা পপুলেশনকে নিয়ে আলোচনা করছে। অর্থাৎ আমাদের ভূগোলের যে শাখা বা বিজ্ঞানের যে শাখাটা তোমার জনগণ মানে পপুলেশনকে নিয়ে আলোচনা করছে, সেটাকে বলছে তোমার ডেমোগ্রাফি বা জনমিতি বা জনসংখ্যা তত্ত্ব। দেখো এখানে কি বলছে, নির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক এমন একটা শাস্ত্র। তাহলে এমন একটা শাস্ত্র মানে সাবজেক্ট বা বিষয় যেখানে জনসংখ্যার আকার, গঠন, বৃদ্ধি, বন্টন এবং যাবতীয় পরিবর্তনের কারণ এবং পরিণতি বিশ্লেষণ করা হয়। এটি জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং অন্যান্য জনসংখ্যাগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে। তাহলে এই গেল তোমার জনসংখ্যার তত্ত্ব বা ডেমোগ্রাফি। এরপর দেখো বলছে যে জনবন্টন বলতে কি বোঝো। তাহলে জনবন্টন অর্থাৎ
জনগণ এই পপুলেশন যখন কোন জায়গা থেকে কীরকম বন্টন আছে সেটাকে বলছে জনবন্টন। তাহলে দেখো জনবন্টন কোন জিনিসটাকে বলছে, জনবন্টন হচ্ছে সমগ্র বিশ্বে 420 কোটি মানুষ বসবাস করে। এখানে তোমার আমাদের জনবন্টনের তারতম্যের কারণ দেওয়া হয়েছে, কিন্তু জনবন্টন জিনিসটা কি দেখো, বলছে জনবন্টন হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ কোথায় কিভাবে ছড়িয়ে আছে তার প্রত্যেকটি স্থানিক অবস্থাকেই জনবন্টন বলা হয়। অর্থাৎ কোনখানে কীরকম প্রকৃতির মানুষ ছড়িয়ে আছে সেই জিনিসটাকে বলছে জনবন্টন। কোথাও বেশি, কোথাও কম, কোথাও মাঝারি, কোথাও নেই, এইগুলোকে বলছে। জনবন্টনের ক্ষেত্রে বিশ্বের কিছু অঞ্চল যথেষ্ট জনবহুল, যেমন ভারত, বাংলাদেশ, চীন, এগুলো হচ্ছে তোমার খুবই জনবহুল। অন্যদিকে কিছু অঞ্চল খুবই জনবিরল, যেমন সাহারা মরুভূমি, আন্টার্কটিকা। তাহলে এই হচ্ছে তোমার জনবন্টন। এবার দেখো বিশ্বের জনসংখ্যার বন্টনের বৈচিত্র্যটা কীরকম হচ্ছে, বিশ্বের জনসংখ্যার 90%-এরও বেশি মানুষ পৃথিবীর মোট স্থলভাগের 10% বাস করে। তাহলে দেখো পৃথিবীর স্থলভাগ কতটুকু, 30%, অর্থাৎ 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে ওই 1 ভাগ স্থলের মধ্যে আবার কি বলছে, 10% মানুষ বসবাস করছে, বাকি 90% কিন্তু মানুষ বসবাসের যোগ্য নয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার কথা। এবার দেখো বিশ্বের মোট জনসংখ্যার 60% এশিয়ায় বাস করে। তাহলে আমাদের সবথেকে বৃহত্তম মহাদেশ যেটা, সেটা হচ্ছে এশিয়া, এবং এই এশিয়া মহাদেশেই বলছে 60% মানুষ কিন্তু বসবাস করছে। অর্থাৎ আমরা যদি এই মানচিত্রটা দেখি তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সমস্ত মহাদেশ সম্পর্কে আছে। আমাদের 7টা মহাদেশ আছে। এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, তারপর এটা হচ্ছে আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে কটা হলো গো, 5টা হলো, 1 2 3 4 5। একটা হচ্ছে ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, 6টা, তারপর সুমেরু আর কুমেরু বা আন্টার্কটিকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 7টা মহাদেশ। এবার এই 7টা মহাদেশের মধ্যে এই এশিয়া মহাদেশ যেটা আছে না, এই এশিয়া মহাদেশেই কিন্তু সমস্ত সভ্যতা যেমন উৎপত্তি হয়েছে প্রাচীনকাল থেকে। আমাদের যে সিন্ধু সভ্যতা বলো, মেসোপটেমিয়া সভ্যতা বলো, মিশরীয় সভ্যতা বলো, এগুলো সবই কিন্তু এই এশিয়া, বিশেষ করে এই পশ্চিম এশিয়াতে উৎপন্ন হয়েছে। দেখো সিন্ধু সভ্যতা কোথায়, আমাদের ভারতের এখানে যে সিন্ধু নদ, এখানে সিন্ধু সভ্যতা উৎপত্তি লাভ করেছে। মেসোপটেমিয়া সভ্যতা এইরকম জায়গাতে উৎপত্তি লাভ করেছে, ইরাক, ইরান, এগুলোতে। তারপর তোমার মিশরীয় সভ্যতা এই যে নীল নদের তীরে, এই আফ্রিকার এই পূর্ব অংশে এরকম জায়গাতে আছে নীল নদ, এইখানে তোমার মিশরীয় সভ্যতা উৎপত্তি লাভ করছে। চীনা সভ্যতা যেটা চীন দেশে, অর্থাৎ এরকম জায়গাতে তোমার উৎপত্তি লাভ করছে। তাহলে দেখো সভ্যতার উৎপত্তি থেকে শুরু করে এই এশিয়া মহাদেশের কিন্তু জনসংখ্যা কিন্তু এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং এইখান থেকেই মানুষ কিন্তু বিভিন্ন মহাদেশে বন্টন হয়েছে। এইখানে যখন সভ্যতার উৎপত্তি হলো, এখান থেকে মানুষ ইউরোপে গেল, ইউরোপ থেকে ইউরোপীয় যে ব্যবসাদার ছিল তারা ভারতে আসার পথে আমেরিকাকে আবিষ্কার করলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর অস্ট্রেলিয়া, এই সমস্তগুলোকে আবিষ্কার করলো। তাহলে আমাদের যে এশিয়া মহাদেশটা আছে, এটা কিন্তু তোমার আমাদের সভ্যতার আদি লগ্ন থেকেই কিন্তু এটা জনসংখ্যা এখান থেকেই কিন্তু উৎপত্তি লাভ করেছে। আজকে পৃথিবীর বিভিন্ন অংশে যে মানুষ বসবাস করছে, এগুলো সবই কিন্তু এই এশিয়া, বিশেষ করে এই পশ্চিম এশিয়া থেকেই তারা মানে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে। তাহলে এইটা গেল তোমার 60% এশিয়ায় বসবাস করে। এখানকার চীন, ভারত বিশ্বের 2টি জনবহুল দেশ। তাহলে দেখো চীন 2011 সেন্সাস পর্যন্ত সবথেকে বেশি জনবহুল ছিল, এখন 2025 চলছে, এখন সম্ভবত ভারত হচ্ছে সবথেকে বেশি জনবহুল দেশ পুরো বিশ্বের মধ্যে, তারপরে আছে চীন। এবার দেখো অস্ট্রেলিয়া এবং ওসিয়ানিয়াতে, অর্থাৎ অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া, এটা অস্ট্রেলিয়া যে মহাদেশটা আছে না, এটা অস্ট্রেলিয়া মহাদেশ বা ওসিয়ানিয়াও বলা হয়। এবার ওসিয়ানিয়ার মধ্যে সবথেকে বড় যেহেতু অস্ট্রেলিয়া, বা ছোটোখাটো যে দ্বীপগুলো আছে, ওসিয়ানিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বীপ মহাদেশ। অর্থাৎ বিশ্বের যে কতগুলো ছোটোখাটো দ্বীপ আছে সেগুলোকে একত্রিত করে কিন্তু ওসিয়ানিয়াটা গঠিত হয়েছে। এই মহাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়, যেহেতু এটা হচ্ছে সবথেকে বড় ভূখণ্ড, বা বিশ্বের সবথেকে বড় দ্বীপও তোমরা বিশ্বের সবথেকে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, আমার ভুল হচ্ছে। কিন্তু এই যে ওসিয়ানিয়া, অর্থাৎ দক্ষিণ ভাগের যে দ্বীপগুলো আছে সেগুলোকে নিয়ে যে ওসিয়ানিয়া মহাদেশ গঠন করা হয়েছে, তার মধ্যে তোমার অস্ট্রেলিয়া সবথেকে বড়। তো বলছে এখানে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 0.54%, মানে 1%ও নয়, এখানে বসবাস করে। আন্টার্কটিকায় কোনো স্থায়ী জনবসতি না দেখা গেলেও এখানকার গবেষণা কেন্দ্রগুলোতে অবশ্য কিছু মানুষ অস্থায়ীভাবে বসবাস করে। বিশ্বের মোট জনসংখ্যার 700 কোটি থেকে 800 কোটিতে পৌঁছাতে মাত্র 12 বছর
সময় লেগেছে। অনুমান করা যায় পরবর্তী 15 বছরে এই জনসংখ্যা 900 কোটি ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাপী মহিলা জনগোষ্ঠীর তুলনায় পুরুষ জনগোষ্ঠীর সংখ্যা বেশি। প্রতি 100 জন কন্যা শিশু জন্মের নিরিখে প্রায় 106 জন পুরুষ শিশুর জন্ম হয়। এটা তোমার দেখো জন্ম লগ্ন থেকেই কিন্তু পুরুষের সংখ্যাটা বেশি, অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকেই, মানে যখন জন্ম হয় বা ভ্রূণ যেখানে তোমার মৃত্যু হয় যে সমস্ত ভ্রূণর, সেখানেও তোমার তোমার ছেলের সংখ্যা বেশি। যে সমস্ত জন্ম হয় সেখানেও ছেলের সংখ্যা বেশি। আবার আমাদের যে পপুলেশন আছে এখানেও কিন্তু ছেলের সংখ্যা বেশি। যাই হোক, এবার দেখো এখানে আবার আমি তোমাদের একটা এক্সট্রা কথা বলে রাখি, আবার অন্যান্য যেগুলো আছে না সেগুলোতে কিন্তু আবার মেয়ের সংখ্যাটা বেশি। বুঝতে পারছো? অন্যান্য বলতে হাঁস মুরগি, আমরা যে চিকেন খাই, বা ধরো আমরা যা কিছু মানে আমরা অন্যান্য যে সমস্ত প্রাণীরা দেখেছি সেখানে কিন্তু আবার মেয়ের সংখ্যাটা বেশি। তাহলে আমাদের যে হিউম্যান, এদের নিয়মটা কিন্তু অন্যান্যদের থেকে কিন্তু সব ক্ষেত্রেই প্রায় আলাদা, অর্থাৎ ওদের যেটা আছে সেখান থেকে কিন্তু আমাদের আলাদা। যেমন সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু আমাদের মানুষের কি হয়, তোমার মহিলাদের সৌন্দর্য কিন্তু প্রকাশ হয়, কিন্তু অন্যদিকে যদি আমরা জন্তু জানোয়ারের দেখি, সিংহ আর সিংহর কিন্তু তোমার সিংহর কেশর থাকে, সিংহের কিন্তু কেশর থাকে না। ময়ূরের ক্ষেত্রেও তাই, যে পেখম আমরা দেখতে পাই ওই পেখমটা কিন্তু ময়ূরের থাকে, ময়ূরের কিন্তু কোনো পেখম থাকে না, অনেকটা মুরগির মতো দেখতে ময়ূরী। তো যাই হোক, এটা একটা এক্সট্রা কথা আমি তোমাদের বলে রাখলাম। এবার দেখো বলছে চীনের জনসংখ্যা আর বাড়ছে না এবং 2023 সালের প্রথম দিকেই তা কমতে শুরু করে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির অভিজ্ঞতা অর্জনকারী ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হিসাবে চীনকে ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। কথাটা আমি তোমাদের আগেই বললাম। তো যাই হোক, এটা গেল তোমার আমাদের জনসংখ্যা বন্টন সম্পর্কে কথা। এবার দেখো সেন্সাস বা তোমার আদমশুমারি কোন জিনিসটাকে বলছে। তাহলে সেন্সাস বা আদমশুমারি তোমার যেখানে তোমার আলোচনা করা হচ্ছে সেটাকে তোমার সেন্সাস বা আদমশুমারি বলছে। একটা বলছে আরবি শব্দ আদম বা লোক এবং ফরাসি শব্দ সুমার বা গণনা এর সংমিশ্রণে আদমশুমারি কথাটি গঠিত হয়েছে। এটির অর্থ হচ্ছে জনগণনা বা লোক গণনা, যা সরকারি বা প্রশাসনিকভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে সরকারিভাবে যখন একটা নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয়ে থাকে তখন সেটিকে আদমশুমারি বা সেন্সাস বলা হয়। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে 10 বছর অন্তর অন্তর সেন্সাস করা হয়, কিন্তু 2023 সালের পর থেকে কিন্তু 2023 নয়, সম্ভবত 2013 সালের পর থেকে কিন্তু জনগণনা আমাদের স্থগিত আছে। এখনও পর্যন্ত 2025 হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জনগণনা করা হয়নি। পরবর্তী কখন হবে সেটা এখনও জানা নেই, তবে এখন বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইয়েতে খবর শোনা যাচ্ছে যে জনগণনা শুরু হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার আদমশুমারি বা জনগণনা। এরপর আমরা যেটা জানবো, দেখো কতগুলো ছোট ছোট শব্দ বা টিকা আমাদেরকে জানতে হবে। যেখানে প্রথম হচ্ছে যে প্রজননশীলতার হার। ঠিক আছে, প্রজননশীলতার হার, তারপরে মরণশীলতা, পরিব্রাজন, এই সমস্ত প্রশ্নগুলোর আমাদের তোমার জানতে হবে। তাহলে দেখো প্রজননশীলতার হার কোন জিনিসটাকে বলছে, প্রজনন। হ্যাঁ, প্রজনন মানে আমাদের বংশ বৃদ্ধির জন্য যে এটা, সেটাকে বলছে প্রজনন। তাহলে প্রজননশীলতার হার বলতে কি বলছে, বলছে নারীর সন্তান উৎপাদন ক্ষমতার হারকে বোঝায়, যা কিছুটা জৈবিক গঠন এবং কিছুটা সংস্কৃতির উপরে নির্ভর করে। জনসংখ্যা তত্ত্বে বা জনমিতিতে প্রজনন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজননের পরিসংখ্যান পরিমাপ করা হয়। তাহলে এই হচ্ছে তোমার প্রজননশীলতার হার, অর্থাৎ নারীর জন্ম দেওয়ার ক্ষমতাকে বা হারকে বলছে প্রজননশীলতার হার। এবারে মরণশীলতা কোনটাকে বলছে, বলছে জন্মের পর কিছু ঘন্টা থেকে শুরু করে অনেক বছর পর্যন্ত অতিবাহিত করার পর যে কোনো প্রকার মৃত্যুর ঘটনাই হলো মরণশীলতা। অর্থাৎ জন্মের পরে যখন মরে যাচ্ছে তখন সেটা হচ্ছে তোমার মরণশীলতা। মৃত্যুর ঘটনা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন জনস্বাস্থ্য ব্যবস্থা, জীবনশৈলী, সামাজিক প্রথা, কোনো অঞ্চলের দেশের আর্থিক পরিস্থিতি, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা, সম্পদের ব্যবহার ওই অঞ্চলের মরণশীলতা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। তাই ডেমোগ্রাফিতে নানাভাবে মরণশীলতা পরিমাপ করা হয়ে থাকে। এবার দেখো পরিব্রাজন কাকে বলে। পরিব্রাজন হচ্ছে কি বলতো, কোনো একটা জায়গাতে যাওয়া, হ্যাঁ, তখন সেটা হচ্ছে পরিব্রাজন। মানুষ বসবাসের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন স্বল্পকাল বা দীর্ঘকালের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র গমন করে তখন তাকে প্রব্রজন বা পরিব্রাজন বলা হয়। কোনো স্থানের জনসংখ্যার গঠন পরিব্রাজনের দ্বারা প্রভাবিত হয়, যেমন প্রব্রজনের উৎসস্থল এবং প্রজননের গন্তব্যস্থল উভয় স্থানে জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য উভয় স্থানের অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, সংস্কৃতিকে গভীরভাবে পরিবর্তন করে। এবার ধরো জনসংখ্যার গঠন কোনটাকে বলছে, স্ট্রাকচার অফ পপুলেশন।
বলছে জনসংখ্যার গঠন বলতে বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বৈশিষ্ট্য এবং গুণাবলীর ভিত্তিতে মোট জনসংখ্যার বিশ্লেষণকে বোঝায়। বিশেষ করে কোনো অঞ্চলের বয়স ও লিঙ্গের উপর ভিত্তি করে সেই অঞ্চলের বর্তমান বা ওই সময়ের নির্ভরশীলতার হার, কর্মক্ষম জনসংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা যায় এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্রটির ধারণাও পাওয়া যায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে বয়স, লিঙ্গ পিরামিড। তো এগুলো সম্পর্কে আবার আমরা আলোচনা করব। এবার দেখো জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাস বলতে কি বলছে। বলছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা দেশের নির্দিষ্ট সময়কালের মধ্যে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। দেখো জনসংখ্যার পরিবর্তনটাকে বলছে, কিন্তু এটা বাড়তেও পারে কমতেও পারে, জনসংখ্যা বৃদ্ধি বলছে। এবার জনসংখ্যা বৃদ্ধির উপর উপায়ে নির্ণয় করা হয় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি এবং প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। এবার দেখো জনসংখ্যার আকার এবং জনঘনত্ব। জনসংখ্যার আকার কোনটাকে বলছে বলতে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যাটাকে বলছে জনসংখ্যার আকার। আর ঘনত্ব কোনটাকে বলছে প্রতি একক ক্ষেত্রফলে বসবাসকারী মানুষের সংখ্যাকে বোঝায়। বিভিন্ন ধরনের সম্পদের বন্টন ও ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে সিদ্ধান্ত পরিকল্পনা গ্রহণের জন্য জনসংখ্যার আকার এবং জনঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই গেল তোমার কিছু কিছু ছোট ছোট তোমার ডেফিনেশন। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, তাহলে যখন তোমার জনসংখ্যা বৃদ্ধিটা বাড়বে না তখন সেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। বলছে কোনো দেশে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই যখন সমান থাকার কারণে সার্বিকভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটে না, তাই এটি শূন্য জনসংখ্যা বৃদ্ধি নামে পরিচিত। নেক্সট কি বলছে, জনসংখ্যা অভিক্ষেপ জিনিসটা কি। তাহলে প্রজেকশন অফ পপুলেশন বলছে ভবিষ্যতে কোনো দেশের জনসংখ্যা ঠিক কী পরিমাণ বাড়তে পারে সেই সম্পর্কে একটি গণনা ভিত্তিক পূর্বানুমানকেই জনসংখ্যা অভিক্ষেপ বলে সাধারণ। তাহলে দেখো এবার আমরা মানুষ জমি অনুপাত সম্পর্কে জানবো। মানুষ জমি অনুপাত কোনটাকে বলছে মানুষ জমি অনুপাত হলো কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাত। মানুষ জমি অনুপাত জনঘনত্বের মতো কেবলমাত্র পরিসংখ্যানগত হিসাবে প্রকাশ করে না, এটি হলো মানুষের সঙ্গে জমির গুণ নির্দেশক পরিমাপক ধারণা। জনঘনত্বের সঙ্গে মানুষ জমি অনুপাতের তুলনা করলে দেখা যায় জনঘনত্ব যেখানে কেবলমাত্র পরিমাণগত ধারণা দেয়, সেখানে মানুষ জমি অনুপাত কিন্তু গুণগত ধারণা বা নির্দেশ করে। তাহলে দেখো মানুষ জমি অনুপাতটা কিন্তু একটা গুণগত ধারণা বা কোয়ালিটির ধারণাকে নির্দেশ করে, কারণ ওই অনুপাত নির্দেশ করে কোনো অঞ্চলের জমির কৃষির উৎপাদন ক্ষমতা সহ সম্পদ উৎপাদনের কাজে জমির অন্যান্য ব্যবহারকেও বিবেচনা করা হয়। অর্থাৎ জমির ত্রিমাত্রিক ধারণাটি এখানে বিবেচিত হয়। এটি কোনো অঞ্চলের সম্পদের প্রাচুর্য বা ঘাটতি সম্পর্কে ধারণা দেয়। জমির উপর জনসংখ্যার চাপ কীরূপ তা মানুষ জমি অনুপাত জানা থাকলে ভালোভাবে ধারণা করা সম্ভব হয়। মানুষ জমির আদর্শ অনুপাতকে কাম্য জনসংখ্যা বলা হয়। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস তোমরা জানতে পারলে যে কাম্য জনসংখ্যাটা কি। তাহলে মানুষ জমির আদর্শ অনুপাতটাকে তখন বলছে কাম্য জনসংখ্যা। তাহলে মানুষ জমি অনুপাতটাকে আমরা যদি তোমার সূত্র আকারে প্রকাশ করতে যাই তাহলে কি হবে, মানুষ জমি অনুপাত ইকুয়াল হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকর জমির পরিমাণ ইনটু জমির উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, তবে উৎপাদন ক্ষমতা পরিসংখ্যানের অপ্রাপ্যতার জন্য এটি এভাবেও প্রকাশযোগ্য যে মানুষ জমি অনুপাত ইকুয়াল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকরী জমির পরিমাণ। বাস এতদূর পর্যন্ত করবে তাহলে কিন্তু হবে। এরপরে আমাদের যেটা আছে যে দেখো জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যখন ওইখানে পড়ছিলাম তখনই পেয়েছিলাম যে জনঘনত্ব হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ আর এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ। এটা হচ্ছে এদের দুটোর মধ্যে প্রধান পার্থক্য। এবার দেখো কি বলছে, জনঘনত্ব একটা পরিমাপ জ্ঞাপন ধারণা, মানে পরিমাপ মানে পরিসংখ্যানগত ধারণা। অন্যদিকে মানুষ জমি অনুপাত একটা হচ্ছে তোমার পরিমাপ সহ গুণ নির্দেশক ধারণা। এটা পরিমাপও আছে তার সঙ্গে কিন্তু মানে কোয়ালিটিও আছে, কোয়ান্টিটিও আছে, কোয়ালিটিও আছে। এখানে শুধুমাত্র কোয়ান্টিটিটা আছে। এবার দেখো জনঘনত্ব দ্বারা জমির দ্বিমাত্রিকতা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বিবেচিত হয়। অন্যদিকে মানুষ জমি অনুপাতে জমির ত্রিমাত্রিকতা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সঙ্গে উৎপাদন ক্ষমতাকেও যুক্ত করা হয়। জনঘনত্বের ক্ষেত্রে জনসংখ্যা শুধুমাত্র গতিশীল, অন্যদিকে মানুষ জমি অনুপাতে এই দুটি চলকই গতিশীল। জনসংখ্যা যেমন পরিবর্তনশীল তেমন জমির কার্যকারিতারও পরিবর্তন ঘটে। এরপর জনঘনত্ব জমির ওপর প্রকৃত চাপ কতখানি তার পরিমাপ প্রকাশ করে না, অন্যদিকে মানুষ জমি অনুপাত জমির উপরে প্রকৃত চাপ কতটা সেটা বোঝা যায়। জনঘনত্বের পরিমাণ মানুষ জমি অনুপাতের পরিমাপের চেয়ে সবসময় কম থাকে, অন্যদিকে জনঘনত্বের পরিমাণের চেয়ে মানুষ জমি অনুপাতের পরিমাণ সবসময় বেশি থাকে। জনঘনত্বের অনুপাত কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা দেয় না, অন্যদিকে মানুষ জমি অনুপাত কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে আবহিত করে। তাহলে এই গেল তোমার জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে তোমার পার্থক্য। এরপর দেখো
যেটা আছে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা কোন জিনিসটাকে বলছে। তাহলে কাম্য জনসংখ্যা তো আমরা এখানে একবার বললামই যে মানুষ জমি অনুপাতটা যখন আদর্শ অনুপাতকে বলছে, মানুষ জমি অনুপাতের আদর্শ ধারণাটাকে বলছে কাম্য জনসংখ্যা। এবার দেখো কাম্য জনসংখ্যা সম্পর্কে যদি আলাদা করে আসে তাহলে তোমাদের কি বলতে হবে, বলছে এটি হলো একটি পরিমাণ সংখ্যা যা কোনো দেশ বা অঞ্চলের কার্যকরী জমি বা সম্পদের অনুপাতে গড়ে ওঠে। অন্যভাবে বলা যায় মানুষ জমি আদর্শ অনুপাতই হলো কাম্য জনসংখ্যা। তাহলে এটা হচ্ছে এক কথায় উত্তর, মানুষ জমির আদর্শ অনুপাতটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এর বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে মানুষ জমি অনুপাত আদর্শ হবে। 2 নম্বর হচ্ছে দেশের সম্ভাব্য সম্পদ জনসাধারণের ভোগ সুখের ব্যবস্থার উপযোগী হবে। এটি জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদ উৎপাদন বৃদ্ধির চূড়ান্ত লক্ষ্যের একটি স্থিতিশীল অবস্থা হবে। 4 হচ্ছে এই অবস্থায় সম্পদ উৎপাদনে প্রয়োজনীয় শ্রম শক্তির অভাব হয় না, যার ফলে সর্বাধিক সম্পদ উৎপাদন হয়। 4 হচ্ছে তোমার 5 হচ্ছে তোমার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হয় এবং জন প্রতি জমি সর্বাপেক্ষা বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে তোমার কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জনাকীর্ণতা জিনিসটা কি। তাহলে জনাকীর্ণতা অর্থাৎ যখনই তোমার জনসংখ্যা কমে যাবে, মানুষ জমি অনুপাত যখন আদর্শ হবে না, তখনই সেটা জনাকীর্ণতা। তাহলে কি বলছে, কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনাকীর্ণতা বলছে। তাহলে যে পরিমাণ সম্পদ আছে তার থেকে যদি জনসংখ্যাটা বেশি হয় তখন সেটিকে বলছে জনাকীর্ণতা। বাস, এটা এক কথাতেই হয়ে গেল। এরপর বৈশিষ্ট্য কি আছে দেখো, এক্ষেত্রে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যার স্তরকে ছাড়িয়ে যায়। অর্থাৎ যে পরিমাণ কাম্য জনসংখ্যা অর্থাৎ সম্পদের সঙ্গে মানে মানুষের সম্পর্কটা থেকে কিন্তু বেশি যখন হয়ে যায় মানুষটা, তখনই সেটা হচ্ছে জনাকীর্ণতা। তাহলে এক্ষেত্রে ওই কথাটাই বলা হয়েছে যে এখানে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যার স্তরকে ছাড়িয়ে যায়। 2 হচ্ছে জনসংখ্যা এবং সম্পদ বৃদ্ধি সম্পর্কের রেখাটি নিম্নগামী হয়, শ্রমশক্তি উদ্বৃত্ত হওয়ায় ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়, অর্থাৎ বেকার সংখ্যাটা তোমার বেড়ে যায়। তারপর দেখো কি আছে, কার্যকরী জমির উপর চাপ বাড়ে এবং অতি ব্যবহারে জমির অবক্ষয়ের সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে জমির বহন ক্ষমতার তুলনায় জনসংখ্যা বেশি হলে বাসস্থান, পানীয় জল, পয়ঃপ্রণালীর ওপরে চাপ পড়ে, শিক্ষার সুযোগ সংকুচিত হয়, ফলে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের শোষণ বা দূষণ অনির্বাণ হয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে কি, জনপ্রতি সম্পদ প্রাপ্তি হ্রাস পায়, ফলে আয় কমে এবং জীবনযাত্রার মান নিম্নগামী হয়। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা জনাকীর্ণতা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে শূন্য জনসংখ্যা। শূন্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা হলো শূন্য জনসংখ্যা, তো আমরা আলোচনা করেছি। এরপর দেখো ডেমোগ্রাফি বা জনমিতি নির্ণয়ের পদ্ধতিগুলি কি কি। তাহলে নির্ণয়ের পদ্ধতিগুলো সম্পর্কে আমরা, অর্থাৎ কি কি পদ্ধতিতে তোমার এই ডেমোগ্রাফি জনমিতি নির্ণয় করা হয়ে থাকে। তাহলে পদ্ধতিগুলোকে দেখো, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেন্সাস, যেটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। কিন্তু এছাড়াও আরও কিন্তু 3টে পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু ওই ডেমোগ্রাফি বা জনমিতিটা তোমার নির্ণয় করা হয়ে থাকে। সেন্সাস হচ্ছে তাদের মধ্যে একটা, যেটা আমাদের কাছে সবথেকে বেশি পরিচিত এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো জনমিতি নির্ণয় বা ডেমোগ্রাফি নির্ণয়ের পদ্ধতির মধ্যে প্রথমে আছে সেন্সাস, 2 নম্বর আছে সমীক্ষা, 3 নম্বর আছে তোমার বিভিন্ন পরিসংখ্যানের মডেল, আর 4 নম্বর যেটা সর্বাধুনিক সেটা হচ্ছে জিআইএস বা রাশিতাত্ত্বিক প্রোগ্রামের ব্যবহার। এটা সেন্সাসটা কি সেটা তো আমরা জানি, হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর সংগঠিত পূর্ণাঙ্গ জনগণনার মাধ্যমে জনসংখ্যার সম্পূর্ণ বিবরণ দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে তোমার সেন্সাস। এবার সমীক্ষা বা স্যাম্পল বোর্ড কোনটাকে বলছে, হচ্ছে বিভিন্ন ধরনের জনসমীক্ষা, যেমন ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, এর মাধ্যমে বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করা হয় যা বিভিন্ন ধরনের পরিকল্পনার জন্য জরুরি। এক্ষেত্রে উক্ত এলাকায় প্রতিটি জনগণনা সার্ভে করা হয় না, বরং কিছু নির্বাচিত জনসংখ্যার সার্ভে করা হয়। এবার বিভিন্ন পরিসংখ্যান মডেল, যেমন জনসংখ্যাবিদগণ বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেল নির্মাণ করে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, জনসংখ্যার অভিক্ষেপ, প্রব্রজনের ধারা প্রভৃতি নির্ধারণ করেন। এমন কয়েকটি মডেল হলো তোমার লেসলি ম্যাট্রিক্স, তারপরে কোহেরটি কম্পোনেন্ট মডেল, আর জিআইএস রাশিতত্ত্ব প্রোগ্রামের ব্যবহারটা কি, বলছে এর মাধ্যমে জনসংখ্যাবিদগণ জনসংখ্যার বিভিন্ন তথ্যের ক্ষেত্রীয় বন্টন অনুমান করে তা উপযুক্ত মানচিত্রে উপস্থাপিত করেন। তাহলে এই হচ্ছে তোমার মানে পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা। এরপর দেখো এটা কোনখানে প্রয়োগ করা হয়, দেখো ডেমোগ্রাফি বা জনমিতি প্রয়োগ ক্ষেত্রগুলি আলোচনা করো। তাহলে আমাদের এই যে ডেমোগ্রাফি বা জনগণনাটা করা হচ্ছে, এটার গুরুত্বটা কি বা প্রয়োগ ক্ষেত্রটা কি, এটা কিন্তু তোমাদের জানা দরকার। অর্থাৎ ডেমোগ্রাফিটা যে সরকার করাচ্ছে, জনগণনাটা যে সরকার করাচ্ছে, তার উদ্দেশ্যটা কি, অর্থাৎ তার মানে মেন মোটোটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, এখানে বলছে তোমার প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোথায় কোথায় প্রয়োগ করা হয়। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে নীতি নির্ধারণ। তাহলে দেখো এই যে সরকার বিভিন্ন সময়ে যে তোমার নীতি নির্ধারণ করে, কখনো
সংখ্যাকে নিয়ন্ত্রণ করে, কখনো তোমার হেলথ কনসাস হয়, কখনো বলছে স্বচ্ছ ভারত, কখনো বলছে ডিজিটাল ইন্ডিয়া। এই যে তোমার যে বিভিন্ন নীতিগুলো আসছে, এইগুলোর পিছনেও কিন্তু জনমিতিটা কিন্তু একটা প্রভাব রাখে। তাহলে নীতি নির্ধারণ বলছে জনমিতি থেকে পাওয়া তথ্য, যেমন জন্ম, মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, নথিভুক্তকরণের ভিত্তিতে দেশের প্রশাসন, জনস্বাস্থ্য, জনশিক্ষা, আবাসন, বিভিন্ন সামাজিক পরিষেবা সংক্রান্ত নীতি নির্ধারণ করা হয়ে থাকে। এরপর দেখো অর্থনৈতিক পরিকল্পনা, বলছে জনসংখ্যার আকার ও গঠনের সঙ্গে অর্থনৈতিক উন্নতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কারণ জনসংখ্যার আকার, বয়স, লিঙ্গ অনুপাত, সাক্ষরতার হার প্রভৃতি বিভিন্ন স্তরের কর্মীর যোগান, মানুষের ক্রয় ক্ষমতা, নির্ভরশীলতার হার প্রভৃতিকে নির্ধারণ করে। তাই অর্থনৈতিক যে কোনো পরিকল্পনার জন্য ওই অঞ্চলের জনমিতির বিভিন্ন তথ্য জানানো জরুরি। আর এইসব তত্ত্বের উপর ভিত্তি করে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এবার দেখো রাজনৈতিক পরিকল্পনা, বলছে রাজনৈতিক ক্ষেত্রে যেহেতু মানুষই প্রধান, তাই যে কোনো অঞ্চলের জনসংখ্যার আকার, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, জীবিকা প্রভৃতি বিষয় রাজনৈতিক দলগুলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইসব তথ্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি তাদের কর্মপদ্ধতি এবং নীতি নির্ধারণ করে থাকে। এবার দেখো সামাজিক পরিকল্পনা, বলছে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে জনসংখ্যার বৈশিষ্ট্যের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক গঠনের গতি প্রকৃতি, বিভিন্ন সামাজিক প্রথার পরিবর্তন, অন্তর্ভুক্তিকরণ, সামাজিক বন্ধনের দৃঢ়তা, সামাজিক বিচ্ছিন্নতা প্রভৃতি নির্ভর করে জনসংখ্যার আকার, পরিব্রাজন, জনসংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে। আবার আঞ্চলিক পরিকল্পনা, বলছে জনমিতি সম্বন্ধে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আঞ্চলিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়। তা পরিবেশ সংক্রান্ত নীতি নির্ধারণ এবং তার প্রয়োগ, বলছে পরিবেশের উপর জনসংখ্যার চাপ, সম্পদের ব্যবহার, অপচয়, পরিবেশ দূষণ এবং অবক্ষয় প্রভৃতি বিষয়ের সঙ্গে ওই অঞ্চলের জনসংখ্যার আকার, জনঘনত্ব প্রত্যক্ষভাবে যুক্ত। তাই সুস্থায়ী ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে গেলে ওই অঞ্চলের জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন তথ্য থাকা অনিবার্য। সুতরাং সংক্ষেপে বলা যায়, জনমিতির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার চরিত্র, গড় আয়ু, জনসংখ্যার অভিক্ষেপ সম্পর্কে যে তথ্য সমৃদ্ধ জ্ঞান লাভ করা যায়, তার ভিত্তিতেই সরকার ও অন্যান্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে। তাই জনসংখ্যার আলোচনায় জনমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই গেল তোমার জনমিতির প্রয়োগ। এরপর আমাদের যেটা আছে, বলছে পৃথিবীর অসম জনঘনত্বের বা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তাহলে দেখো পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিন্তু তোমার জনসংখ্যা বন্টনের তারতম্য লক্ষ্য করা যায়। সব থেকে বেশি মানুষ বসবাস করছে তোমার আমাদের এশিয়াতে, আর প্রায় 60%, সেটা তো আমরা আলোচনা করলাম। তো এই যে তোমার অসম জনবন্টন, এই অসম জনবন্টনের কারণগুলি কি, সেটা আমাদের এখানে আলোচনা করতে বলেছে। তাহলে দেখো কারণগুলি কি কি আছে, এখানে আমরা ছক আকারে এরকমভাবে দিতে পারি। প্রথম যে কারণ সেটা হচ্ছে দেখো ভূমিরূপ, অর্থাৎ আমরা দেখবে যে সমভূমি অঞ্চলে মানুষ কিন্তু সব থেকে বেশি বসবাস করে। তার কারণ কি, তার প্রয়োজনীয় যা কিছু তোমার লাইফ স্টাইলের জন্য যা কিছু প্রয়োজনীয় সেটা কিন্তু খুব সহজেই সমভূমি অঞ্চলে পাওয়া যায়, যার জন্য তোমার জনসংখ্যাটা বেশি হয়। তাহলে দেখো ভূমিরূপ, বলছে দুর্গম পার্বত্যভূমি, পাহাড়ি ধসপ্রবণ অঞ্চল, মরুভূমি, প্রত্যন্ত বনভূমি ইত্যাদি নেতিবাচক অঞ্চল রূপে পরিচিত। এবারে প্রভাব দেখো, বলছে সমতল ভূমিতে চাষবাস, অবকাঠামো নির্মাণ, শিল্প স্থাপনের সুবিধার কারণে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি হয় সমভূমিতে। আর বন্ধুর বা খাড়া ঢাল বিশিষ্ট উচ্চভূমি এই অঞ্চলে সীমিত কৃষিকাজ, পরিবহনগত সমস্যার কারণে কষ্টসাধ্য, ব্যয়বহুল, তাই এখানে কিন্তু জনবন্টনটা কম হয়। উদাহরণ যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বিস্তীর্ণ অববাহিকা, মিশরের নীলনদ অববাহিকা, চীনের ইয়াংসেকিয়াং অববাহিকা। দেখো এখানে যে কটা অববাহিকার কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে তোমার প্রাচীন সভ্যতার অববাহিকা। গঙ্গা ব্রহ্মপুত্র যে অববাহিকাটা আছে, যেখানে কিন্তু আমাদের ভারতের বেশিরভাগ অংশটাই পড়ে রয়েছে। মিশরের নীলনদ, এখানে তোমার ওই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। চীনের ইয়াংসেকিয়াং, এখানে চীনা সভ্যতা তোমার গড়ে উঠেছিল, ঠিক আছে। আর সিন্ধু নদে তোমার সিন্ধু উপত্যকা গড়ে উঠেছিল। তাহলে যাই হোক, এই হচ্ছে তোমার উদাহরণ। আবার অন্যদিকে পার্বত্য অঞ্চল হচ্ছে হিমালয়, আন্দিজ, রকি পার্বত্য অঞ্চল, সাহারা মরু অঞ্চল প্রভৃতি, এখানে জনসংখ্যাটা কম আছে। এবার দেখো জলবায়ু, বলছে শীত প্রধান বেশিরভাগ অঞ্চলের মানুষ উদীয়মান সূর্যের তাপ উপভোগ করতে বাসগৃহের মুখ পূর্ব দিকে রেখে নির্মাণ করেন। এখানে তোমার প্রভাব কি, বলছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে বার্ষিক 5 থেকে 25 ডিগ্রি এর মধ্যে উষ্ণতা, 70 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত শিল্প, ব্যবসা ও নগরায়ন বিকাশকে ত্বরান্বিত করেছে, যার ফলে এখানে জনবন্টন হয় সর্বাধিক। উদাহরণ কি, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি। অন্যদিকে মরু অঞ্চলে কি বলছে, উষ্ণ মরুভূমি, শীতল মরুভূমি, আর্দ্র ক্রান্তীয় অঞ্চল সর্বদাই
বিরল জনবসতিযুক্ত এলাকা রূপে চিহ্নিত হয়, যেমন সাহারা মরুভূমি, আমাজন অববাহিকা, এই হচ্ছে তোমার এর উদাহরণ। এবার দেখো জলের প্রাপ্যতা, বলছে পৃথিবীর নদীর নিকটবর্তী হ্রদ কিংবা ভূগর্ভস্থ জলসম্পদের কাছাকাছি অঞ্চল কিন্তু জনবহুল। তার কারণ হচ্ছে জলের অপর নাম হচ্ছে জীবন। যেখানে জলের প্রাপ্যতা আছে সেখানে কিন্তু সভ্যতার বিকাশ ঘটেছে। উদাহরণ কি? দক্ষিণ পূর্ব এশিয়ার নদী অববাহিকা। এরপর দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে জলের অভাবে এখানে মানুষ বন্টন অত্যন্ত কম। উদাহরণ হচ্ছে সাহারা এবং আরবের মরুপ্রান্ত বিচ্ছিন্ন যাযাবর গোষ্ঠী। এবারে মৃত্তিকা, বলছে যেসব অঞ্চলে মৃত্তিকা উর্বর সেখানে মৃত্তিকা উৎপাদনের অনুকূল পরিবেশ থাকায় সেখানে কৃষি উৎপাদনের অনুকূল পরিবেশ থাকায় সেখানকার জনঘনত্ব বেশি হয়, যেমন উর্বর পলি সমৃদ্ধ গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা, ভারত বাংলাদেশ সব থেকে বেশি জনবহুল। এরপর দেখো যে সমস্ত অঞ্চলের মৃত্তিকা অনুর্বর, শুষ্ক বা লবণাক্ত সেখানে জনঘনত্বটা কম হয়। উদাহরণ কি? সাহারা মরুভূমি, থর মরুভূমি, অস্ট্রেলিয়ার আউটব্যাক প্রভৃতি। এরপর দেখো খনিজ সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল, জলবিদ্যুতে সমৃদ্ধ অধিকাংশ দেশে বিভিন্ন শিল্প যেমন লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠায় কর্মসংস্থান এবং জনসংখ্যার কেন্দ্রীভবন বৃদ্ধি পায়, যেমন চীনের সানজি প্রদেশ, ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুর, জার্মানির রুট, যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার প্রভৃতি। এটা গেল তোমার প্রাকৃতিক কারণ। এবার দেখো আর্থ সামাজিক কারণ বা অপ্রাকৃতিক কারণ, যার মধ্যে প্রথমেই আছে জীবিকার সুযোগ, বলছে শিল্প বাণিজ্য, তারপরে সেবা খাত সমৃদ্ধ এলাকাগুলিতে জীবিকা সংক্রান্ত সুযোগ সুবিধা বেশি থাকায় এখানে ঘন জনবন্টন পরিলক্ষিত হয়। উদাহরণ হচ্ছে যুক্তরাজ্যের সিলিকন ভ্যালি, ভারতের মুম্বাই প্রভৃতি। এরপর দেখো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, বলছে উন্নত সড়ক, রেল, নৌ এবং বিমান যোগাযোগ ব্যবস্থা মানুষের বসবাসকে সহজ করে, ফলে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। উদাহরণ হচ্ছে দুবাই এর সংযুক্ত আরব আমিরশাহী। তারপর দেখো শিক্ষা এবং স্বাস্থ্যের সুবিধা, এখানে কি বলছে যে উন্নত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা মানুষকে নির্দিষ্ট অঞ্চলে বসতি স্থাপনে উৎসাহিত করে, যেমন অক্সফোর্ড শিক্ষা কেন্দ্র, বেঙ্গালুরু স্বাস্থ্য কেন্দ্র। এবার তো ধর্মীয় কেন্দ্র, মানে ধর্মীয় কেন্দ্রসমূহ জনসংখ্যা আকর্ষণ করে এবং জনঘনত্ব বৃদ্ধি পায়। ইসলামের পবিত্র স্থান যেমন মক্কা মদিনা যেটা সৌদি আরব, হিন্দু ধর্মের পবিত্র স্থান বারাণসী প্রভৃতি। এবার দেখো এখানে তোমার জনঘনত্বের একটা ম্যাপ এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো জনঘনত্ব, এখানে তোমার কালারটা দেওয়া হয়েছে এবং এখানে কালার অনুযায়ী দেওয়া আছে। তো সব থেকে বেশি জনসংখ্যা বা জনঘনত্ব দেখতে পাচ্ছ এই এশিয়াতেই কিন্তু রয়েছে। শুধুমাত্র মরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলটাতে হালকা আছে, বাকি তোমার এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি পৃথিবীর অন্যান্য জায়গাগুলোর তুলনায়। তাহলে এই গেল তোমার জনঘনত্ব তারতম্যের কারণ। এবার দেখো বলছে পৃথিবীর অসম জনবন্টন বা মহাদেশ ভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো এটা তোমার বিভিন্ন ঘনত্বের আকারে তোমার বর্ণনা করা যেতে পারে, কিন্তু আমার মতে বলে পৃথিবীর জনসংখ্যা যখন বলেছে তখন আমাদের পৃথিবীর যে 7টা মহাদেশ আছে সেই 7টা মহাদেশ সম্পর্কে যদি আমরা বর্ণনা করে দিই তাহলেই কিন্তু জিনিসটা ভালো হবে। তো দেখো এখানে 7টা মহাদেশ সম্পর্কে জনসংখ্যা বন্টন, প্রথমেই সব থেকে বেশি জনসংখ্যা সেটা হচ্ছে এশিয়া। এশিয়া সম্পর্কে যদি আমরা আলোচনা করি, হচ্ছে বিশ্বের বৃহত্তম ভূখণ্ড, সর্বাধিক জনবহুল দেশ হলো এশিয়া। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 60% এই মহাদেশে বসবাস করে। পৃথিবীর প্রথম 5টি জনবহুল দেশ এই মহাদেশে অবস্থিত। বিশাল ব্যাপ্তির কারণে এই মহাদেশে খুব বেশি মাত্রায় জনসংখ্যার অসম বন্টন পরিলক্ষিত হয়। এশিয়া মহাদেশে জনবন্টনের ভিত্তিতে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলি হলো দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ দেখো এখানে যে ম্যাপটা আছে, ম্যাপটা দেখালে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশ, এই যে এই ম্যাপটাতে এইটা হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে ডটেড অংশটা আছে এটা ইউরোপকে ভাগ করেছে, আর এইখান থেকে তোমার আফ্রিকাটা ভাগ হয়েছে। অর্থাৎ এই দিকটা, এই যে সৌদি আরব এই যে আছে, এইখান থেকে একদম পুরো এই অংশটা পুরোটাই কিন্তু হচ্ছে এশিয়া। তাহলে এইখানে তোমার সব থেকে বেশি জনবহুল কোনটাকে বলছে? দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, অর্থাৎ এই অংশ, এই দক্ষিণ পূর্ব এশিয়াতেই কিন্তু আমাদের ভারত, চীন এগুলো সবই কিন্তু পড়ছে, বাংলাদেশ। তো এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া, অর্থাৎ দক্ষিণ থেকে পশ্চিম এশিয়া, এই যে এই অংশ থেকে দক্ষিণ পশ্চিম এশিয়া, এখানে তোমার কোনগুলো পড়ছে? এই পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব এগুলো সবই কিন্তু তোমার দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া। এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট। চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ হলো এশিয়ার জনবহুল দেশসমূহ। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এশিয়া মহাদেশের অধিক জনসংখ্যার কারণগুলি হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষিকাজের উপযুক্ত পরিবেশ, বিশেষ করে হোয়াংহো, ইয়াংসিকিয়াং, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র উর্বর সমভূমির কারণে জনসংখ্যা বেশি হয়। বি হচ্ছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলিতে যেমন টোকিও, সাংহাই, বেজিং,
হংকং শিল্পের উন্নতি এবং অন্যান্য উন্নত পরিকাঠামোর কারণে জনসংখ্যা বেশি। এবারে আফ্রিকা অর্থাৎ এই মহাদেশটা সম্পর্কে, এশিয়া গেল 1 নাম্বার, এবার আফ্রিকা বলতে এই অংশটা ঠিক এশিয়ার পশ্চিম দিকে এরকম জায়গাতে যেখানে অবস্থিত আছে। তাহলে আফ্রিকা মহাদেশ বলছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মিশরের নীল নদের অববাহিকা, যে এটা হচ্ছে সবথেকে উন্নত সভ্যতা, মিশরীয় সভ্যতা, ঠিক আছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের টিউনিসিয়া, মরক্কো, গিনি উপকূলের ঘানা এবং নাইজেরিয়াতে জনসংখ্যা সব থেকে বেশি। তবে সাহারা এবং কালাহারি মরুভূমি সংলগ্ন অঞ্চল এবং কঙ্গো, জাইরে ইত্যাদি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলয় প্রায় জনশূন্য। এই অসম জনবন্টনের পরেও আফ্রিকা পৃথিবীতে দ্বিতীয় জনবহুল মহাদেশ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার আফ্রিকা। এরপর দেখো ইউরোপ, হ্যাঁ, সব থেকে উন্নত জাতি এই ইউরোপেই বসবাস করছে। এই দেখো এই জায়গাটা হচ্ছে ইউরোপ, হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু এই ইউরোপীয়রাই কিন্তু মানে বিশ্বের অন্যান্য যে দেশ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলোকে কিন্তু তারা আবিষ্কার করেছিল ইউরোপ থেকে, যেখানে ইংল্যান্ড অবস্থিত। আমাদের ভারতও তোমার ইংরেজদের পরাধীন ছিল, হ্যাঁ, প্রায় 200 বছর। তো যাই হোক, এবারে ইউরোপ সম্পর্কে আমরা আলোচনা করবো যে পৃথিবীর তৃতীয় জনবহুল মহাদেশ। জনবহুল দেশগুলির মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য উল্লেখযোগ্য। এখানে অধিক জনসংখ্যার কারণ হচ্ছে রাইন এবং পো নদীর নিম্নভূমি অঞ্চল, ইউরোপের ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর উপকূলের শিল্পাঞ্চলের অবস্থান, কৃষির উন্নতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অনুকূল জলবায়ু। এরপর দেখো উত্তর আমেরিকা। তাহলে এটার অবস্থান তোমরা নিশ্চয়ই জানো, এই যে এই অংশটা হচ্ছে উত্তর আমেরিকা, যাকে নবীন বিশ্ব বলছে। কারণ উত্তর আমেরিকার জনসংখ্যার দিক থেকে উত্তর আমেরিকার স্থান বিশ্বে চতুর্থ। মেক্সিকো, সেন্ট লরেন্স নদী অববাহিকা, ক্যালিফোর্নিয়া, ডেট্রয়েট হ্রদ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। সাধারণত কৃষি শিল্পের উন্নতি, উন্নত পরিকাঠামো এখানে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। তবে আমেরিকা মরু অঞ্চল এবং উত্তরের আলাস্কাতে প্রতিকূল পরিবেশের কারণে জনসংখ্যা অনেকটাই কিন্তু কম। এবার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাটা কি, মানে পৃথিবীর 5ম জনবহুল এই মহাদেশের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলি হলো ব্রাজিলের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, পেরু প্রভৃতি। তবে ব্রাজিলের আমাজন অরণ্য, আটাকামা মরুভূমি ও আন্দিজ পার্বত্য অঞ্চলের জনসংখ্যা বেশ কম। এবার দেখো ওসিয়ানিয়া। ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ বলতে পারো। এই যে দ্বীপ, এই যে মহাদেশগুলো, এই যে তোমার এই ওসিয়ানিয়া, এই যে ছোটোখাটো যে দ্বীপগুলো আছে সবগুলোকে নিয়ে কিন্তু একটা মহাদেশ হয়েছে, যার নাম হচ্ছে ওসিয়ানিয়া। বলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সংলগ্ন দ্বীপ সমন্বিত ওসিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা বেশ কম। বেশ কিছু দ্বীপ আজও প্রায় জনহীন। অস্ট্রেলিয়ার মধ্যভাগে অবস্থিত মরু অঞ্চল এবং অন্যান্য মহাদেশের থেকে অধিক দূরত্বের কারণে জনসংখ্যা কম হলেও অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূল এবং নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ভেড়া দুগ্ধ প্রতিপালনের কেন্দ্র করে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে। কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্ব দিক, নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ পূর্ব অংশেও জনসংখ্যা বেশি। এ দেখো আন্টার্কটিকা, যেখানে কিন্তু কোনো মানুষ সেখানে বসবাস করে না, শুধু কতগুলো গবেষণা কেন্দ্রের জন্য কিছু মানুষ থাকে। বলছে এই মহাদেশে স্থায়ীভাবে কিন্তু কোনো মানুষ বাস করে না, কেবলমাত্র বিভিন্ন দেশের গবেষণার জন্য কিছু মানুষের জন্য এখানে অবস্থান করে। এই মহাদেশ সম্পূর্ণ জনমানবহীন, শুধুমাত্র পেঙ্গুইন পাখির অবস্থান এখানে বেশি, অর্থাৎ পেঙ্গুইন পাখিটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল তোমার আমাদের পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন, ঠিক আছে। এবার দেখো বলছে পৃথিবীর জনবন্টন বা মহাদেশ ভিত্তিক আলোচনাটা হলো। এবার উন্নত দেশগুলির জনসংখ্যা হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। তাহলে দেখো আমরা যদি পৃথিবীর জনসংখ্যার সম্পর্কে আলোচনা করি, তাহলে ওখানে কি বলছে যে সমস্ত দেশগুলি উন্নত, যেমন তোমার আমেরিকা, ইংল্যান্ড, জাপান, এই সমস্ত দেশগুলো কি হচ্ছে, জনসংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। অপরদিকে উন্নয়নশীল দেশ, অর্থাৎ আমরা যে দেশে বসবাস করছি, ভারত, বাংলাদেশ, এই সমস্ত চায়না, এই সমস্ত দেশগুলো কি বলছে যে জনসংখ্যাটা কিন্তু এখানে বাড়ছে। তাহলে এখানে ওই প্রশ্নটাই করা হয়েছে যে উন্নত দেশগুলির থেকে উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যাটা তোমার উন্নয়নশীল দেশগুলিতে কমছে, কিন্তু উন্নত দেশগুলিতে কমছে কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে বাড়ছে কেন। তাহলে দেখো এখানে ওটা আলোচনা করা হচ্ছে। বলছে উচ্চ শিক্ষার হার, অর্থাৎ উন্নত দেশগুলিতে কি হচ্ছে বলতো, শিক্ষার হারটা বেশি। বলছে উন্নত দেশগুলিতে শিক্ষিত মানুষ সকলেই প্রায় দেরিতে বিবাহ করায়। এখানে উর্বরতা হার বা টোটাল ফার্টিলিটি রেট যথেষ্ট কম, প্রায় তোমার লেস দ্যান 2.1%। অন্যদিকে তোমার উন্নয়নশীল দেশগুলি থেকে স্বল্প শিক্ষার হার, অর্থাৎ শিক্ষার হারটা কম। বলছে অধিকাংশ উন্নয়নশীল দেশগুলিতে তোমার দেশে অল্প শিক্ষিত মানুষ বেশি সন্তান নিতে চায়, যার ফলে এখানে মোট উর্বরতা যথেষ্ট বেশি, অর্থাৎ কম বয়সে বিবাহ হয়, তারা শিক্ষার দিক থেকে খুব একটা মানে নজর দেয় না, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ফলে কিন্তু তাদের জন্ম হারটাও বেশি হয়। এরপর দেখো 2 নম্বর কি বলছে, উন্নত জীবনযাত্রা। বলছে জীবনযাত্রার মান উন্নত হয়, মানুষ দীর্ঘায়ু লাভ করেছে, ফলে বৃদ্ধ জনসংখ্যার হার
যথেষ্ট বেশি। অন্যদিকে এখানে কি হচ্ছে, বাল্যবিবাহ, এখানে বাল্যবিবাহ বেশি ঘটায়, দীর্ঘ সময় যাবৎ সন্তান ধারণের প্রবণতা জনসংখ্যাকে কিন্তু বৃদ্ধি করে। এবার দেখো নিয়ন্ত্রিত পরিব্রাজন বলছে কিছু উন্নত দেশে অভিবাসনের বিরুদ্ধে কঠোর নীতিমালা, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া জনসংখ্যা হ্রাসের কারণ। অন্যদিকে এইদিকে কি বলছে যে আধুনিক পরিকাঠামোর উন্নতি, আধুনিক চিকিৎসার সুযোগে এখানে শিশু মৃত্যুর হার যথেষ্ট কমে গেছে, যার ফলে জনসংখ্যাটা বাড়ছে। এবার সরকারি নীতি বলছে যে উন্নত দেশগুলিতে সরকারি নীতি কি বলছে, কিছু দেশে তোমার জন্মহার নিয়ন্ত্রণের জন্য পূর্ববর্তী কঠোর নীতিগুলো, যেমন চীনের এক সন্তান নীতি জনসংখ্যা বৃদ্ধিকে নেতিবাচক প্রভাবিত করেছে। আর উল্লেখযোগ্য দেশ কি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি, রাশিয়া, স্পেন, ফ্রান্স প্রভৃতি, এগুলো হচ্ছে তোমার উন্নত দেশ। অন্যদিকে উন্নয়নশীল দেশে কি বলছে যে শরণার্থী সংকট বলছে রাজনৈতিক অস্থিরতা, সংঘাতজনিত কারণে শরণার্থীদের সমাগমে এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি উদাসীনতা বলছে পরিবার পরিকল্পনার বিষয়ে সরকারের উদাসীনতা মনোভাব জনসংখ্যা বৃদ্ধি করছে। কৃষি নির্ভরতা বলছে চাষের কাজে অধিক জনসংখ্যা শ্রমের ঘাটতি মেটাতে পারে, এই ধারণা ও জনসংখ্যাকে বৃদ্ধি করে। কয়েকটি উল্লেখযোগ্য দেশ হচ্ছে নাইজেরিয়া, পাকিস্তান, ইথিওপিয়া, বাংলাদেশ, কঙ্গো, উগান্ডা, আফগানিস্তান প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে তোমার তুলনা, জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যা হ্রাস। এরপরে দেখো আমাদের যেটা আলোচনা করতে হবে জনসংখ্যা বৃদ্ধির পরিমাপক সমূহ। দেখো আমরা যে জনসংখ্যা বৃদ্ধির যে পরিমাপ করছি না, তার কিন্তু কতগুলো ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। তো প্রথমে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে যে তোমার জনসংখ্যা বৃদ্ধির হারের সূচকগুলি সম্পর্কে লেখো। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারের সূচকগুলি কি কি আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো জনসংখ্যা বৃদ্ধি হারের সূচক, প্রথম আমরা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে তো জেনেছি। এবার বৃদ্ধি হারের যে সূচকগুলি রয়েছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি হার। তাহলে এই ডেফিনেশনগুলো তোমাদেরকে জানতে হবে। ন্যাচুরাল গ্রোথ রেট কোনটাকে বলছে, বলছে কোনো অঞ্চলে মানুষের জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে পার্থক্যকে স্বাভাবিক বৃদ্ধি হার বলে। অর্থাৎ কী পরিমাণ মানুষ একটা নির্দিষ্ট সময়ে জন্মালো আর কী পরিমাণ মৃত্যু হলো, এর পার্থক্যটাকে বলছে স্বাভাবিক বৃদ্ধি হার। তাহলে সূত্রটা কি, NGR অর্থাৎ ন্যাচুরাল গ্রোথ রেট ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1। এখানে P2 মানে হচ্ছে তোমার প্রেজেন্ট পপুলেশন আর P1 মানে পাস্ট পপুলেশন, ডিভাইডেড বাই P1 ইন্টু C মানে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। ঠিক আছে, এখানে দেখো এখানে তোমার প্রত্যেকটা জিনিস, P2 মানে বর্তমান জনসংখ্যা, P1 মানে হচ্ছে তোমার আগেকার জনসংখ্যা, কনস্ট্যান্ট ধ্রুবক। উদাহরণস্বরূপ তোমার এখানে দেখো 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 102, 75, 15, 247 জন। হ্যাঁ, 2011 জনসংখ্যা বৃদ্ধিতে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 121 কোটি 1,93,422 জন। সুতরাং 2001 থেকে 2011 দশকে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার হচ্ছে P2টা ডিভাইড বাই P1 ইন্টু 100। ঠিক আছে, ধ্রুবকটার মান হচ্ছে সবসময় 100। ঠিক আছে, সমান 17.78%। এবার দেখো ইম্পোজড গ্রোথ রেট বা অধ্যারোপিত বৃদ্ধি হার কোনটাকে বলছে জনসংখ্যার, বলছে কোনো অঞ্চলের অধ্যারোপিত বৃদ্ধি হারের ক্ষেত্রে জীবিত জনসংখ্যা, মৃত জনসংখ্যা এবং পরিব্রাজিত জনসংখ্যা। তাহলে পরিব্রাজিত মানে কি, যেটা অন্য দেশ থেকে এসেছে, এদের প্রত্যেককেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে অধ্যারোপিত বৃদ্ধির সূত্রটি হলো IGR ইজ ইকুয়াল টু P মাইনাস ডি প্লাস তোমার ব্র্যাকেটের মধ্যে আছে I মাইনাস ই। এখানে IGR মানে ইম্পোজড গ্রোথ রেট বা অধ্যারোপিত বৃদ্ধি হার ইজ ইকুয়াল টু কী আছে তোমার P ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার জীবিত জনসংখ্যা, মাইনাস ডি মানে হচ্ছে তোমার ডেড বা মৃত জনসংখ্যা, প্লাস তোমার I মানে হচ্ছে ইমিগ্রেশন মানে পরিব্রাজন করে যেটা এসেছে, মাইনাস হচ্ছে ইমিগ্রেশন। দেখো ইমিগ্রেশন মানে আগত পরিব্রাজনের সংখ্যা আর দেশ ত্যাগকারী পরিব্রাজনের সংখ্যা, মানে যে যতগুলো এসেছে আর যতগুলো গেছে তার মাইনাস করে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, প্লাস তোমার জনসংখ্যার আগে কত ছিল আর মরেছে কত, এই দুটোকে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলছে অধ্যারোপিত জনসংখ্যা। অর্থাৎ তোমার ন্যাচুরাল গ্রোথ রেট বা স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হারের সঙ্গে অধ্যারোপিত জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্য হচ্ছে এখানে পরিব্রাজনটা আছে আর স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিতে কিন্তু পরিব্রাজনটা নেই। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এবার দেখো ক্রুড বার্থ রেট, এটা তোমাদেরকে জানতে হবে। অশোধিত জন্মহার কোনটাকে বলছে, বলছে কোনো স্থানের প্রতি জনসংখ্যার মধ্যে বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যাকে তোমার অশোধিত জনসংখ্যা বা ক্রুড বার্থ রেট বলছে। অর্থাৎ কোনো একটা দেশে যতজন, কোনো বছরে কোনো একটা দেশে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করলো তাকেই বলছে তোমার ক্রুড বার্থ রেট। তাহলে ক্রুড বার্থ রেট ইজ ইকুয়াল টু কী বলছে, B মাইনাস P ইন্টু 1000। এখানে ক্রুড বার্থ রেট যেখানে
বি হচ্ছে তোমার নির্দিষ্ট বছরে মোট জন্মসংখ্যা, আর পি হচ্ছে মোট জনসংখ্যা ইন্টু 1000। এবার দেখো মৃত্যু হার কোনটাকে বলছে, ডেথ রেট। বলছে কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে প্রতি 1000 মানুষ পিছু যে সংখ্যক মানুষ মারা যায় তার পরিমাণকেই মৃত্যু হার বলা হয়। তাহলে এটা কিন্তু হাজারে, দেখতে পাচ্ছ এই রেট বলছে, রেট সাধারণত শতাংশে প্রমাণিত হয়, কিন্তু এখানে তোমরা হাজারটাকে মানে জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু তোমার এই সমস্ত ক্ষেত্রে হাজারটাকে কিন্তু ধরা হয়। তাহলে দেখো এবারে মৃত্যু হার হচ্ছে ইকুয়াল টু কোনো এক বছরে মোট মৃতের সংখ্যা ডিভাইডেড বাই ওই বছরের মধ্যবর্তী কোনো সময়ে জীবিত জনসংখ্যা ইন্টু 1000। তাহলে এই হচ্ছে তোমার ডেথ রেট। এরপর দেখো ডেথ রেটের আবার কতগুলো ভাগ দিয়েছে। বলছে পৃথিবীর কোনো অঞ্চলে বা দেশে মরণশীলতার অথবা তোমার মৃত্যু হার দ্বারা প্রকাশিত হয়। এটি প্রকাশের ক্ষেত্রে কয়েকটি প্রচলিত পদ্ধতি আছে, যেমন অশোধিত বা স্থূল মৃত্যুহার, বয়ঃক্রমিক মৃত্যুহার, শিশু মৃত্যুহার, অশোধিত বা স্থূল মৃত্যুহার। কোনো অঞ্চল বা কোনো নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট বছরে মোট যে পরিমাণ জনসংখ্যার মৃত্যু ঘটে এবং ওই স্থানে ওই বছরের মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যার আপেক্ষিক অনুপাতকেই ওই স্থানের অশোধিত মৃত্যুহার বলা হয়। ঠিক যেমন অশোধিত জন্মহার, ঠিক এখানে তোমার অশোধিত মৃত্যুহারটাকে বলছে। বয়ঃক্রমিক মৃত্যুহার কোনটাকে বলছে, অর্থাৎ বিভিন্ন বয়সে যে সমস্ত মানে মানুষ মারা যাচ্ছে সেটাকে বলছে বয়স্ক্রমিক মৃত্যুহার। এটা কীভাবে প্রকাশ করা হয়, কোনো এক বছরের নির্দিষ্ট বয়সের মোট মৃত্যু জনসংখ্যা ডিভাইড বাই ওই নির্দিষ্ট বয়স্ক্রমিক মোট জনসংখ্যা ইন্টু 1000। আর শিশু মৃত্যুহার কোনটাকে বলছে, বলছে কোনো অঞ্চল বা দেশে কোনো অঞ্চলে মোট জন্মানো শিশুর সাপেক্ষে ঠিক যে পরিমাণ শিশুর মৃত্যু ঘটে তাকেই শিশু মৃত্যুহার বলা হয়। তাহলে শিশু মৃত্যুহার ইজ ইকুয়াল টু কি, বলছে কোনো এক বছরে মৃত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট বছরে জীবিত শিশু সংখ্যা ইন্টু 1000। এই হলো তোমার শিশু মৃত্যু হার। এবার দেখো শিশু মৃত্যু হার তোমার দুই প্রকার হয়, একটা হচ্ছে নল নাটাল ডেথ আর পোস্ট নিও নাটাল ডেথ। ঠিক আছে, নিও নাটাল ডেথ কোনটাকে বলছে, বলছে এখানে জন্মের 120 দিনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের বিকলতাজনিত কারণে ঠিক কতজন শিশুর মৃত্যু হচ্ছে এটাকে বলছে নিও নাটাল ডেথ। আর পোস্ট নিওনাটাল ডেথ কোনটাকে বলছে, বলছে এখানে জন্মের 120 দিন পর থেকে 1 বছর পর্যন্ত সময়কালে নানা সমস্যাজনিত ব্যাধি এবং সন্তান প্রতিপালনগত অপুষ্টির ত্রুটি এবং দুর্ঘটনা প্রভৃতির কারণে তোমার সংঘটিত শিশু মৃত্যুকে দেখানো হয়। তাহলে এই হচ্ছে তোমার মৃত্যুহার। তাহলে দেখো জন্মহার আর মৃত্যুহার দুটো সম্পর্কে আমরা আলোচনা করলাম জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে। এরপর দেখো যেটা বলছে যে তোমার ওই জন্মহার কোনটাকে বলছে। তাহলে জন্মহার সম্পর্কে এবারে জানবো যে জন্মহার কোন জিনিসটাকে বলছে। দেখো জন্মহার হচ্ছে যে তোমার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বছরে যত সংখ্যক জীবিত শিশুর জন্ম হয় সেই সংখ্যা এবং উক্ত অঞ্চলের উক্ত বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতটাকে বলছে জন্মহার। তাহলে জন্মহার ইজ ইকুয়াল টু হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বছরের জীবিত শিশু সংখ্যা ডিভাইডেড বাই উক্ত স্থানে উক্ত বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার জন্মহার। প্রজনন হার এটা তো আমরা আগে আলোচনা করেছি। তাহলে এরপরে দেখো জন্মহারের পরে কি আছে, প্রজনন হার। প্রজনন কাকে বলে এটা তো আমরা জেনেছি, অর্থাৎ নারীর মানে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রজনন বলছে। এর প্রজনন হার কোনটাকে বলছে, বলছে কোনো অঞ্চলে নারী বা নারীদের সন্তানের জন্মদান করার ক্ষমতাকে প্রজনন হার বলা হয়। প্রজনন হার কে আবার তোমার এখানে তোমার 4টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ প্রজনন হার, একটা সামগ্রিক প্রজনন হার, পুনঃপ্রজনন হার এবং বয়স বিশেষিত প্রজনন হার। সাধারণ প্রজনন হার কোনটাকে বলছে, বলছে সাধারণ প্রজনন হার ইজ ইকুয়াল টু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জীবিত শিশুর জন্মসংখ্যা ডিভাইডেড বাই উক্ত স্থানে উক্ত সময়ে 15 থেকে 44 বা 49 বছর বয়স শ্রেণীর অন্তর্ভুক্ত মোট নারীর সংখ্যা ইন্টু 1000। তাহলে এই হচ্ছে সাধারণ প্রজনন সংখ্যা। অর্থাৎ এখানে নারীদের তোমার জন্ম দেওয়ার বয়সটা তোমার 15 থেকে 49-এর মধ্যে তোমার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বয়সের মধ্যে যে জন্মটা হচ্ছে সেটাকে সাধারণ প্রজনন হারের মধ্যে আনা হচ্ছে। এবার সামগ্রিক প্রজনন হার কোনটাকে বলছে, বলছে বয়স বিশেষত যখন প্রজনন হার থেকে সামগ্রিক প্রজনন হার নির্ণয় করা হয় 5 বছর ব্যবধানে প্রতিটি বয়স শ্রেণী থেকে নেওয়া প্রজনন হার যোগ দিয়ে 5 দিয়ে গুণ করে সামগ্রিক প্রজনন হারটা পাওয়া যায়। এবার পুনঃপ্রজনন হার কোনটাকে বলছে, পুনঃপ্রজনন হার ধারণাটি তাৎপর্যপূর্ণ। এই হার নির্ণয়ে মোট জীবিত সন্তান সংখ্যা নয়, বিবেচনা করা হয় কেবল জীবিত কন্যা সন্তান সংখ্যা।
তাহলে পূর্ণ প্রজনন মানে কি বলছে, মানে পুনরায় প্রজনন হবে, অর্থাৎ একটা মেয়ের জন্ম দিচ্ছে, সেই মেয়ে আবার সন্তানের জন্ম দেবে, সেটাকেই বলছে পূর্ণ প্রজনন হার বা কন্যা সন্তানের জন্ম হারটাকে বলছে। এবার দেখো বয়স বিশেষত প্রজনন হার কোনটাকে বলছে, নারীর প্রজননক্ষম বয়স 15 থেকে 45 ধরা হয়। প্রতি 5 বছর বয়সের মধ্যে নারী কতগুলি জীবিত শিশু জন্ম দিয়েছে তা হিসাব করে বয়স বিশেষিত প্রজনন হার নির্ণয় করা হয়। সূত্রটি কি বলছে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নারীদের নির্দিষ্ট বয়স শ্রেণীতে জীবিত শিশুর জন্ম সংখ্যা ডিভাইডেড বাই উক্ত সময়ে উক্ত স্থানে নির্দিষ্ট বয়স শ্রেণীভুক্ত নারী সংখ্যা ইন্টু 1000। তাহলে এই হচ্ছে তোমার এই 4টে ভাগে কিন্তু প্রজনন হারটাকে ভাগ করা হচ্ছে। এরপর দেখো ফার্টিলিটি এবং তোমার ফিকান্ডিটি, এই দুটো জিনিস কি, ফার্টিলিটি এবং ফিকান্ডিটি, এটাও কিন্তু ফার্টিলিটি এবং ফিকান্ডিটিটা কিন্তু প্রজনন হারের সঙ্গেই সম্পর্কযুক্ত। তাহলে ফার্টিলিটি কোনটাকে বলছে, ফার্টিলিটি বলতে প্রজনন ক্ষমতা বা জীবিত শিশুর জন্মদানকে বোঝায়। প্রজনন ক্ষমতায় নারী প্রথম সন্তান সম্ভবা হন, কিন্তু সন্তান সম্ভাবনা থাকলেও জীবিত শিশুর জন্মদান কখনো কখনো সম্ভব হয় না। এর জন্য মূলত দায়ী বা ইচ্ছা অনিচ্ছাকৃত স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক সমস্যা। প্রজনন ক্ষমতা বলতে নারীর জীবিত সন্তান জন্মদানে সফল অংশগ্রহণকে বোঝায়। কিন্তু ফিকান্ডিটি, তাহলে ফার্টিলিটিটা বুঝতে পারলে যে জীবিত শিশুর জন্মদান ক্ষমতাটাকে বলছে ফার্টিলিটি, আর ফিকান্ডিটিটা কোনটাকে বলছে, নারীর পুনরুৎপাদন ক্ষমতা, অর্থাৎ কন্যা সন্তানকে তোমার বোঝাচ্ছে, অর্থাৎ সন্তান ধারণ এবং সন্তানের জন্মদান ক্ষমতাকে বোঝায়। অন্যভাবে বলা যায় সন্তান ধারণ এবং জন্মদান মাত্রই ফিকান্ডিটি, আর জীবিত সন্তানকে বলছে জন্মদান ফার্টিলিটি। তাহলে শিশু তোমার জীবিত হোক বা মৃত হোক এই সংখ্যাটাকে বলছে ফিকান্ডিটি, আর জীবিত হলে তখন সেটাকে বলছে ফার্টিলিটি। তাহলে এই হচ্ছে তোমার দুটো জিনিসের মধ্যে পার্থক্য বা দুটো জিনিসের মধ্যে ডেফিনেশন। এবার মরণশীলতা জিনিসটা কি, তাহলে মরণশীলতা কোনটাকে বলছে, মরে যাওয়ার হারটাকে বলছে। জন্মানোর পর যে কোনো সময়ে মানুষের বেঁচে থাকার সকল চিহ্ন যখন চিরতরে মুছে যায় তাকে মৃত্যু বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জন্ম এবং মৃত্যুর সময়ের মধ্যে ব্যবধান যাই হোক না কেন, শিশুর জন্মলাভের পরে যে কোনো সময়ে মৃত্যুর হচ্ছে তোমার মরণশীলতা। তাহলে এই গেল তোমার মরণশীলতা। এরপর দেখো ব্রেন ড্রেন বা মেধা চালনা কোনটাকে বলছে, আমাদের নবীন বিশ্ব কোনটাকে বলে গো, নবীন বিশ্ব বলা হয় আমেরিকাকে। তাহলে পুরনো বিশ্ব থেকে নবীন বিশ্ব যাওয়ার যে প্রবণতা সেটাকেই বলছে ব্রেন ড্রেন। তাহলে দেখো এখানে কি বলছে, মেধা চালনা হলো এক বিশেষ ধরনের প্রব্রজন মানে মাইগ্রেশন। এখানে বিদেশে গবেষণা বা কাজের সুযোগ নিতে মেধাবী শিক্ষার্থীরা যেমন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, প্রযুক্তিবিদ প্রমুখ এক দেশ থেকে উন্নততর সুযোগ সুবিধা নিতে অন্য দেশে বিশিষ্ট দেশে গমন করে। সাধারণত উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশগুলিতে এই ব্রেন ড্রেন ঘটে। দেশে উপযুক্ত গবেষণা, বিজ্ঞান সাধনা বা কাজকর্মের পরিবেশ উন্নততর করতে পারলে এই মেধা চালনা হ্রাস করা সম্ভব হয়। ভারত, বাংলাদেশ প্রভৃতি উন্নয়নশীল দেশ থেকে প্রচুর সংখ্যায় মেধা চালান ঘটে আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি উন্নত দেশগুলিতে। তাহলে এটিকেই বলছে তোমার ব্রেন ড্রেন। আর তোমার নিট প্রব্রজন কোনটাকে বলছে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে উক্ত অঞ্চলের অন্তঃপ্রব্রজন এবং বহিঃপ্রব্রজনের মধ্যে যে পার্থক্য তাকে নিট প্রব্রজন বলা হয়। অর্থাৎ কিছু আসছে কিছু যাচ্ছে, তার পার্থক্যটাকে বলছে নিট প্রব্রজন। তাহলে এটা গেল মেধা চালনা। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার বয়স লিঙ্গ অনুপাত, অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে লিঙ্গ অনুপাতটাকে বলছে তোমার বয়স লিঙ্গ অনুপাত। কোনটাকে বলছে, লিঙ্গের বা জেন্ডারের ভিত্তিতে বয়সের ওপর নির্ভর করে স্ত্রী এবং পুরুষের অনুপাতকে এজ সেক্স রেশিও বলা হয়। পুরুষ এবং নারীর অনুপাত নির্ণয় করার সূত্রটি হচ্ছে তোমার এজ সেক্স রেশিও ইজ ইকুয়াল টু পুরুষ সংখ্যা ডিভাইডেড বাই নারী সংখ্যা ইন্টু 1000। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বয়স লিঙ্গ অনুপাত বা এজ সেক্স রেশিও। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে জনবিস্ফোরণ জিনিসটা কি, জনবিস্ফোরণ মানে হঠাৎ তোমার মানে জনসংখ্যার হঠাৎ বৃদ্ধিটাকে বলছে জনবিস্ফোরণ। এই দেখো জনবিস্ফোরণ বলছে কোনো অঞ্চলে হঠাৎ করে অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে বর্ধিত জনসংখ্যার স্থান সংকুলনের সমস্যা দেখা যায়, এই ঘটনাকে জনবিস্ফোরণ বলে। এই জনবিস্ফোরণ এখন আমাদের ভারত, বাংলাদেশ, চায়না এগুলোতে দেখা যাচ্ছে। ভারতে স্বাধীনতার পরবর্তীকালে চিকিৎসার উন্নতির জন্য মৃত্যুহার হ্রাস পায়, কিন্তু জন্মহার ক্রমবর্ধমান থাকায় 1951 থেকে 81 খ্রিস্টাব্দে জনবিস্ফোরণ ঘটে। এরপর দেখো যেটা আছে
সেটা বলছে নির্ভরশীল জনসংখ্যা কোনটাকে বলছে। তাহলে নির্ভরশীল জনসংখ্যা মানে যে জনসংখ্যাটা তোমার নির্ভর করছে, এই বাচ্চা আর বয়স্ক মানুষদিকে তোমার নির্ভরশীল জনসংখ্যা বলছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো নির্ভরশীল জনসংখ্যা কোন জিনিসটাকে বলছে, ধারণা নির্ভরশীল জনসংখ্যা বলছে জনগোষ্ঠীর যে অংশ নির্ভরশীল নয় বা উপার্জনক্ষম কোনো জীবিকার সাথে যুক্ত নয় তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে। যেমন শিশু নির্ভরশীলতা এবং বয়স্ক নির্ভরশীলতা, এই দুটো ভাগে একে ভাগ করছে, ঠিক আছে? এরপরে কি আছে, নির্ভরশীল জনসংখ্যার পরে আছে তোমার জনসংখ্যার কাঠামো। অর্থাৎ জনসংখ্যার কাঠামো কোন জিনিসটাকে বলছে, বলছে কোনো দেশের জনসংখ্যার বয়স কাঠামো এমন কয়েকটি ভিত্তি স্তর করে যার সাহায্যে বিভিন্ন বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে সহজেই চিহ্নিত করা যায়। জনসংখ্যার বয়স কাঠামোয় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের নির্দিষ্ট বয়সভিত্তিক শ্রেণী বণ্টন তাদের শৈশব, যৌবন এবং বার্ধক্যের মাধ্যমে গ্রন্থিত হয়। এই প্রসঙ্গে তোমার বয়স কাঠামোকে তোমার কয়েকটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে শৈশব বয়স কাঠামো, যৌবন বয়স কাঠামো এবং বার্ধক্য বয়স কাঠামো। এবার শৈশব বয়স কাঠামো কোনটা, বলছে কোনো দেশের জনগোষ্ঠীর 15 বছরের নিচে, হ্যাঁ, ভারতে 18 বছরের নিচে থাকলে সেটাকে বলছে শৈশব বয়স কাঠামো। এরপর তোমার শৈশব বয়স কাঠামো এই হিসাবে তোমার বলা হচ্ছে। এরপর দেখো যেটা আছে, তাহলে এটা গেল তোমার বয়স কাঠামো। নেক্সট যেটা আছে বলছে লিঙ্গ অনুপাত কোনটাকে বলছে। লিঙ্গ অনুপাত বলছে কোনো দেশের জনসংখ্যা গঠনের সবচেয়ে অপরিহার্য উপাদানটি হচ্ছে তোমার লিঙ্গ অনুপাত, অর্থাৎ নারী পুরুষের অনুপাত। বলছে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গ অনুপাত সর্বাধিক প্রভাব বিস্তারকারী বিষয়। লিঙ্গ অনুপাতের সূত্রটা কি, বলছে লিঙ্গ অনুপাত ইজ ইকুয়াল টু নারীর সংখ্যা ডিভাইডেড বাই পুরুষের সংখ্যা ইন্টু 1000। দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে কিন্তু নারীটা উপরে থাকে, পুরুষটা নিচে থাকে, অর্থাৎ প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যাটা হচ্ছে তোমার লিঙ্গ অনুপাত, ঠিক আছে? এটাকে যদি আমরা কথায় প্রকাশ করতে যাই তাহলে হচ্ছে প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা, এটা লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাতের গুরুত্ব কি, বলছে এটি জনসংখ্যার সামাজিক অর্থনৈতিক অবস্থার প্রতিফলন ঘটায়। কম লিঙ্গ অনুপাত সামাজিক ভারসাম্য বিঘ্নিত ঘটাতে পারে, যা নারীদের প্রতি বৈষম্য এবং সামাজিক সমস্যার ইঙ্গিত দেয়। আর কি বলছে, উন্নত দেশগুলিতে সাধারণত লিঙ্গ অনুপাত তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ, অর্থাৎ ছেলে মেয়ের সংখ্যাটা তোমার সমান থাকে, তবে উন্নয়নশীল দেশগুলিতে অনেক সময় এটি পুরুষের পক্ষে বেশি থাকে। তাহলে এই হচ্ছে তোমার লিঙ্গ অনুপাত। এই গেল। এবার কি আছে দেখো, জনসংখ্যা পিরামিড কোনটাকে বলছে। তাহলে বলছে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানের মানুষের বয়স এবং লিঙ্গ অনুসারে নির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক বিভাজনের চিত্রগত উপস্থাপনকে জনসংখ্যা পিরামিড বা বয়স লিঙ্গ পিরামিড বলা হয়। অর্থাৎ এটাকে যদি সাজানো হয় বিভিন্ন বয়সের তোমার সংখ্যাটাকে, তখন কিন্তু সেটা পিরামিডের আকার ধারণ করে। তার কারণ হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা কম বয়সী, তারপরে বয়স বাড়তে তারা মরতে একেবারে উপরে দেখো সব থেকে বেশি বয়সী মানুষগুলো কিন্তু কম পরিমাণে তোমার বেঁচে থাকছে। তাহলে এই জিনিসটাকে বলছে তোমার বয়স পিরামিড। এবং এই বয়স পিরামিডটা কি হয়, উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের পার্থক্য দেখা যায়। অর্থাৎ এই বয়স পিরামিডটা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারা যাবে কোনটা উন্নত দেশ কোনটা উন্নয়নশীল দেশ। এবার দেখো জনসংখ্যা পিরামিডের স্তর কি, বাম পাশে পুরুষের সংখ্যা, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? অর্থাৎ এখানে যে সবুজ কালারটা আছে এটা কিন্তু পুরুষের সংখ্যাটাকে নির্দেশ করবে। ডান পাশে স্ত্রীর সংখ্যা, হ্যাঁ, নিচের দিকে শিশু বা তরুণের সংখ্যা, আর উপরের দিকে মধ্যবয়সী বা প্রবীণ জনসংখ্যা, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? এবারে প্রথম শ্রেণীর পিরামিড কোনটাকে বলছে। প্রথম শ্রেণীর পিরামিড মানে কি গো, এটা হচ্ছে উন্নত দেশের পিরামিড। বলছে জন্ম এবং মৃত্যু হার বেশি থাকার জন্য যে জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ অত্যন্ত সংকীর্ণ তাকে প্রথম শ্রেণীর পিরামিড বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু জন্মহারও বেশি, মৃত্যু হারও বেশি। বৈশিষ্ট্য কি, অত্যধিক জন্মহার মৃত্যুর জন্য প্রথম শ্রেণীর পিরামিডটি অনিয়ন্ত্রিত প্রকৃতির। পিরামিডটিতে 15 বছরের কম বা তার কম বয়সী শিশুদের সংখ্যা এবং 60 বছর বা ঊর্ধ্বে পুরো জনসংখ্যার পরিমাণ কিন্তু সর্বাধিক। পিরামিডের মধ্যভাগ অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যার পরিমাণ অনেক কম। আর 4 কি বলছে, প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিডটি অনুন্নত অর্থনৈতিক নির্দেশ করে। তাহলে দেখো যখনই আমরা এইরকম প্রকৃতির প্রথম শ্রেণীর পিরামিড দেখব তখন কিন্তু এটা অনুন্নত দেশকে নির্দেশ করছে। এরপর দেখো কি আছে, দ্বিতীয় শ্রেণীর পিরামিড কোনটাকে বলছে, যে জনসংখ্যার পিরামিডের ভূমিভাগ প্রশস্ত, অর্থাৎ নিচের ভাগটা প্রশস্ত এবং প্রান্ত দেশ উত্তল এবং শীর্ষভাগ অধিক তীক্ষ্ণ হয়ে থাকে, তবে তাকে দ্বিতীয় শ্রেণীর পিরামিড বলা হয়। বৈশিষ্ট্য কি, এখানে নির্ভরশীল জনসংখ্যার হার
অত্যন্ত বেশি থাকে। এখানে যাবতীয় অর্থসামাজিক পরিকাঠামো ধীরে ধীরে উন্নতি ঘটে বলে এখানে উন্নয়নের মাত্রা ও অত্যন্ত ধীরগামী হয়। ঠিক আছে, উদাহরণ কি আছে, যেমন বিশ্বের উন্নয়নশীল দেশ অর্থাৎ আমাদের যে দেশগুলো আছে পাকিস্তান, ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে দ্বিতীয় শ্রেণীর পিরামিড কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরকম পিরামিডের এখন আমরা হচ্ছি অধিকারী। এবার তৃতীয় শ্রেণীর পিরামিড কোনটাকে বলছে, যে জনসংখ্যা পিরামিডের জন্মহার মৃত্যুহার উভয়ই কম, অর্থাৎ দুটোই কিন্তু কম হচ্ছে, এটা উন্নত দেশের, বুঝতে পেরেছো। এবং নিয়ন্ত্রিত থাকার দরুন পিরামিডের মধ্যভাগটি প্রায় উত্তল আকৃতির হয়, তাকে তৃতীয় শ্রেণীর পিরামিড বলা হয়। বৈশিষ্ট্য কি, পিরামিডের 15 বছর বা তার কম বয়সী শিশু এবং কিশোরের সংখ্যা কম থাকায় এর ভূমিভাগটি খুব একটা প্রশস্ত হয় না, অর্থাৎ নিচের অংশটা কিন্তু খুব একটা প্রশস্ত হবে না, জন্মহারটা কম। যেটা উন্নত দেশে কি হচ্ছে, তোমার জন্মটা কমে যাচ্ছে বলে কিন্তু নিচের ভাগটা তোমার কমে যাচ্ছে, আবার মৃত্যুহারটা কমে যাওয়ার জন্য উপরের ভাগটা কমে যাচ্ছে, এবং তোমার এই মাঝের অর্থাৎ উৎপাদনশীল ইয়েটা তোমার বেড়ে যাচ্ছে। বলছে এখানে 15 থেকে 60 বছর বয়স পর্যন্ত মাঝারি কর্মবয়সী কর্মক্ষমা জনসংখ্যা, জন্ম এবং মৃত্যুহার কম থাকায় পিরামিডের অংশটি যথেষ্ট স্ফীত। এই পিরামিডের জনসংখ্যা অনেকটাই স্থিতিশীল প্রকৃতির, অর্থাৎ এখানে কিন্তু জনসংখ্যা খুব একটা বেশি বাড়ে না আবার কমেও না। ঠিক আছে, এবার চতুর্থ শ্রেণীর পিরামিড কোনটাকে বলছে, পৃথিবীর যে সকল দেশে জনসংখ্যা পিরামিডের ভূমিভাগটি প্রশস্ত এবং প্রান্তভাগটি ভিতরের দিকে বাঁক নেওয়ায় শীর্ষভাগটি পুনরায় ঘণ্টা আকৃতি বজায় রেখেছে তাকে চতুর্থ শ্রেণীর পিরামিড বলা হয়। দেখো এটা হচ্ছে তার আকৃতি। বৈশিষ্ট্য কি, দীর্ঘদিন ধরে কোনো জন্মহার এবং মৃত্যুহার কম থাকায় দরুন হঠাৎ করে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটলে এই ধরনের জনসংখ্যা পিরামিড গড়ে ওঠে। এই পিরামিডের ভূমিভাগ 15 বছর বা তার কম বয়সী শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা যথেষ্ট বেশি থাকায় ভূমিভাগটি অত্যন্ত প্রশস্ত হয়। আর কি বলছে, পিরামিডের শীর্ষভাগ বয়স্ক জনসংখ্যায় মৃত্যুহার কম থাকায় এই অংশটি কিছুটা স্ফীত হয়। এরপর দেখো পঞ্চম শ্রেণীর পিরামিড কোনটাকে বলছে, পৃথিবীর যে সকল দেশের জনসংখ্যা পিরামিডের ভূমিভাগটি অপ্রশস্ত, মধ্যভাগটি স্ফীত এবং শীর্ষভাগটি আরও সংকুচিত তাকে পঞ্চম শ্রেণীর পিরামিড বলা হয়। বৈশিষ্ট্য কি, পিরামিডের 15 বছর বা তার কম বয়সী শিশু এবং কিশোরীর সংখ্যা কম থাকায় ভূমিভাগটি প্রশস্ত হয়। আর 2 নম্বর, পিরামিডের শীর্ষভাগ 60 বছর বা তার বেশি বয়স জনসংখ্যার মৃত্যুহার বেশি থাকায় এই অংশটি যথেষ্ট সংকীর্ণ হয়। এরকম এর উদাহরণ কি, জাপান, সুইডেন, ইতালি প্রভৃতি দেশে পঞ্চম শ্রেণীর পিরামিড লক্ষিত হয়। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা পিরামিড সম্পর্কে ধারণা। এরপর দেখো যেটা আছে যে প্রজননের নিয়ন্ত্রকগুলি কী কী। তাহলে প্রজনন জিনিসটা তো আমরা জানলাম যে তোমার নারীদের জন্ম ক্ষমতাটাকে বলছে প্রজনন। তো এই প্রজননটাকে কিসের সাহায্যে কী কী নিয়ন্ত্রক আছে এই প্রজননে। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাল্য বিবাহ, অর্থাৎ অল্প বয়সে যদি বিয়ে হয় তাহলে কিন্তু তোমার প্রজননটা বাড়বে। অল্প বয়সে বিবাহ হলে নারীর প্রজনন ক্ষমতা দীর্ঘকাল থাকে। হ্যাঁ, নারী শিক্ষা, শিক্ষিতা নারী নিজের অধিক সন্তান জন্মদানে আগ্রহী হন না। তারপরে নারী স্বাধীনতা, সমাজে নারী স্বাধীনতা প্রজনন নিয়ন্ত্রণে সহায়ক হয়। ধর্মীয় কারণ, কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পুত্র সন্তানের প্রতি প্রবল আগ্রহ অথবা পরিবার পরিকল্পনার নির্দিষ্ট কৃত্রিম ব্যবস্থা গ্রহণে নিষেধ প্রজননকে বৃদ্ধি করে। আর সরকারি নীতি পরিবার সীমিতকরণে সরকারি প্রচার এবং উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, যেমন ভারতে কোনো দেশে 1 বা 2 সন্তানের অধিক জন্মদান হলে বিভিন্ন আর্থিক সুবিধা কেড়ে নেওয়া, যেমন চীন ইত্যাদি জন্মহার এবং প্রজনন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে এই হচ্ছে তোমার প্রজনন হার। এরপর দেখো উন্নত এবং উন্নয়নশীল দেশের পিরামিডের তুলনা করো। তাহলে উন্নত এবং উন্নয়নশীল দেশের পিরামিডের যদি আমরা তুলনা করি তাহলে কি, আমরা তো মোটামুটি আলোচনা করার সময় বললাম, আমি তবুও একটা করি। তাহলে উন্নত দেশের পিরামিডে কি থাকে গো, উন্নত দেশে জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ অপ্রশস্ত এবং মধ্যভাগ থেকে শীর্ষভাগ কিন্তু স্ফীত হয়। আর অন্যদিকে উন্নয়নশীল দেশে তোমার জনসংখ্যা পিরামিডের ভূমিভাগটি স্ফীত এবং মধ্যভাগটি স্বল্পস্ফীত এবং শীর্ষভাগটি সংকুচিত হয়ে যায়। উন্নত দেশের শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় এই পিরামিড গড়ে ওঠে, আর কৃষিভিত্তিক তোমার সমাজ ব্যবস্থায় এরকম পিরামিড গড়ে উঠছে। আর দেখো তোমার উন্নত দেশে জন্মহার যথেষ্ট কম, যেমন জাপান তোমার 8 জন প্রতি হাজারে, আর উন্নয়নশীল দেশে যথেষ্ট বেশি, ভারতের 21.8 জন প্রতি হাজারে। অন্যদিকে দেখো উন্নত দেশের মৃত্যু হার যথেষ্ট কম, যেমন ইউএসএতে কি হয় 4.4 জন প্রতি হাজারে মৃত্যু হচ্ছে। অন্যদিকে উন্নয়নশীল দেশে কি হয় তুলনামূলকভাবে বেশি, যেমন চিলি 5.8 জন প্রতি
হাজারে। এবার দেখো শিশু মৃত্যু বলছে উন্নত দেশগুলিতে শিশু মৃত্যু যথেষ্ট কম, যেমন ইউএসএতে 6.5 জন প্রতি হাজারে, অন্যদের উন্নয়নশীল দেশগুলিতে যেমন ভারতে কী হচ্ছে 53 জন প্রতি হাজারে তোমার শিশু মৃত্যু ঘটছে। তাহলে এই হচ্ছে তোমার উন্নত এবং উন্নয়নশীল দেশের পিরামিডের মধ্যে তুলনা। এবার দেখো পরিব্রাজনের আকর্ষণকারী এবং বিকর্ষণকারী প্রভাবগুলি লেখো। তাহলে পরিব্রাজন কি সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা আগে আলোচনা করেছি। এবার দেখো এটা কিসের জন্য আসে এবং কিসের জন্য যায়, অর্থাৎ পরিব্রাজন যে করে কিছুটা একটা আকর্ষণে আসে, সে অর্থনীতি হোক, সে বিবাহের কারণে হোক, সে তার নিজের যেটা নিড সেই জন্য হোক। তাহলে আকর্ষণকারী প্রভাব কি আছে দেখো, নতুন চাকরির সুযোগ, ব্যবসা বাণিজ্যের সুযোগ, উন্নত অর্থনৈতিক সুবিধা, নিরাপদ এবং উন্নত জীবনযাত্রা, উন্নত শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো, জাতিগত এবং ধর্মীয় সহিষ্ণুতা, গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা, মানবাধিকার এবং আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, নির্মল পরিবেশ এবং আবহাওয়া, বিশুদ্ধ জল এবং ভালো কৃষিজমি, এইসবের জন্য কিন্তু কি হয়, আকর্ষণ হয়। অর্থাৎ মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় আসে। এবার যখন আসে তখন তো কোনো একটা কারণ থেকে যায়, তাহলে যায় কি জন্য? তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নিম্ন আয় এবং বেকারত্ব, অর্থাৎ টাকা মানে জীবিকার সুযোগের জন্য কিন্তু তোমার যখন থাকে না তখন যেতে হয়। 2 নম্বর আর্থিক দুরবস্থা, দুর্বল পরিকাঠামো, সংখ্যা এবং নিরাপত্তাহীনতা, জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ, পারিবারিক বিচ্ছিন্নতা, যুদ্ধ এবং দমনপীড়ন, দুর্নীতি এবং অনিরাপত্তা, তারপর কর্তৃত্ববাদী নীতি, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রভৃতির জন্য কিন্তু তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এরপর আমাদের যেটা আছে কি পরিব্রাজনের শ্রেণীবিভাগ। দেখো আমাদের এই যে পরিব্রাজন আছে না, এগুলোকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো সেগুলোকে কটা ভাগ দেখো, প্রথমে বলছে সময়কাল অনুযায়ী তোমার 3টে ভাগে ভাগ করছে। স্বল্পকালীন পরিব্রাজন, অর্থাৎ তোমার কোথাও ঘুরতে যাচ্ছি আমরা, তীর্থযাত্রা, ভ্রমণ, তারপর ঋতুগত পরিব্রাজন, এটা স্বল্পকালীন। দীর্ঘকালীন মানে নতুন বসতি স্থাপনের জন্য পরিব্রাজন। দৈনিক পরিব্রাজন মানে ধরো যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, সেটা হচ্ছে তোমার দৈনিক পরিব্রাজন। এবার দেখো দূরত্ব অনুযায়ী বলছে স্বল্প দূরত্বের, মধ্য দূরত্বের, অধিক দূরত্বের। তাহলে স্বল্প দূরত্ব মানে অল্প জায়গাতে যখন পরিব্রাজন করছে, একটা শহর থেকে একটা শহর, একটা গ্রাম থেকে গ্রাম, একটা জেলা থেকে জেলা, স্বল্প দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বলছে এটি জেলা থেকে অন্য জেলা, এক রাজ্য থেকে অন্য রাজ্য, অর্থাৎ ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। আর অধিক দূরত্ব মানে একটা দেশ থেকে অন্য দেশ, এটা হচ্ছে তোমার অধিক দূরত্ব। এবারে বাধ্যতামূলক অনুযায়ী বলছে স্বেচ্ছামূলক আর বাধ্যতামূলক। স্বেচ্ছামূলক যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থান, শিক্ষা এবং অন্যান্য সুবিধার জন্য নিজেদের ইচ্ছায় স্থান পরিবর্তন করে, তখন তাকে স্বেচ্ছায় বলা হয়। আর বাধ্যতামূলক যুদ্ধ, নিপীড়ন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সমস্যা ইত্যাদি কারণে যখন করছে। এবার দেখো রাষ্ট্রসীমার বিচারে বলছে অভ্যন্তরীণ পরিব্রাজন আর আন্তর্জালিক পরিব্রাজন। তাহলে অভ্যন্তরীণ বলছে একটি দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে এই ধরনের স্থানান্তর ঘটে, তাকে অভ্যন্তরীণ পরিব্রাজন বলছে। অভ্যন্তরীণ পরিব্রাজনকে দুটো ভাগে ভাগ করছে, একটা অন্তরাজ্য পরিব্রাজন আর অন্তর্জেলা পরিব্রাজন। এবার আন্তর্জাতিক পরিব্রাজন কোনটাকে বলছে যখন ব্যক্তি বা গোষ্ঠী এক দেশ থেকে অন্য দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে স্থানান্তরিত হয়, তখন তাকে আন্তর্জাতিক পরিব্রাজন বলে। এর আবার ভাগ আছে, একটা অভিবাসন এবং অভিগমন। অভিবাসন কোনটাকে বলছে, যখন একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্য দেশ বসবাস এবং কাজ করার জন্য উদ্দেশ্যে প্রবেশ করে, তখন তাকে অভিবাসন বলা হয়। উদাহরণ ভারত থেকে যুক্তরাজ্যের তথ্য প্রযুক্তি কর্মীদের তোমার অভিবাসন। আর বহির্গমন যখন একজন ব্যক্তি নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায়, তখন তাকে বহির্গমন বলে। বাংলাদেশ থেকে সৌদি আরবের শ্রমিকদের স্থানান্তর। এবার দেখো অভিমুখ অনুসারে কি বলছে, অভিমুখ অনুসারে আর নির্গত পরিব্রাজন হচ্ছে বসবাস বা কর্মসূত্রে কোনো নির্দিষ্ট এলাকায় মানুষের অনুপ্রবেশ, আর নির্গত পরিব্রাজন হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকা থেকে মানুষের অনুপ্রবেশন। এবার কারণ অনুসারে দেখো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং পরিবেশগত। তাহলে এই হচ্ছে তোমার পরিব্রাজনের কতগুলো শ্রেণীবিভাগ। এরপর দেখো কি আছে, বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি উল্লেখযোগ্য প্রভাব লেখো। তাহলে এই যে দেখো আমাদের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এর কতগুলো প্রভাব কি আছে। প্রথম যে প্রভাব সেটা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক, এই দুটো ভাগে ভাগ করছে প্রভাবগুলিকে। ইতিবাচক প্রভাব কি আছে, জনসংখ্যা যে বাড়ছে তার কিছু ভালো প্রভাব আছে। কি বলছে শ্রমশক্তির বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, উদ্ভূত এবং প্রযুক্তির উন্নয়ন, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিশীলতা বৃদ্ধি, উন্নত পরিকল্পনা, ইকো সিটি অর্থাৎ জনবহুল শহরগুলিতে পরিবেশগত ইকো সিটি গড়ে তোলা, নতুন কৃষি প্রযুক্তির উদ্ভাবন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। তাহলে এইগুলো হচ্ছে তোমার ইতিবাচক প্রভাব জনসংখ্যা বৃদ্ধির। অন্যদিকে নেতিবাচক প্রভাব কি বলতো, বেকারত্ব বৃদ্ধি, আয় বৈষম্যকরণ, জীবনযাত্রার মান নিম্নমানের হচ্ছে, তারপরে স্বাস্থ্য এবং শিক্ষা সংকট, নাগরিক সমস্যা, প্রাকৃতিক সম্পদের অপচয়, দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির তোমার কুফল। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি বা নিয়ন্ত্রণকারী উপাদানগুলি কি কি। তাহলে দেখো আমাদের এখানে যে জনসংখ্যাটা যে বৃদ্ধি পাচ্ছে বা জনবিস্ফোরণ যেটা ঘটছে, তার কারণগুলি এবং সেইগুলোকে কিভাবে কারণগুলি বা
তার নিয়ন্ত্রণকারী উপাদানগুলি কিসের দ্বারা এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার বাল্য বিবাহ, অল্প বয়সে যখন ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে সেটা কিন্তু বলছে জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ। বলছে বেশিরভাগ উন্নয়নশীল দেশে কম বয়সে বিবাহ দেওয়ার প্রচলন আছে, এর ফলে মেয়েরা সন্তানের জন্মদানের জন্য অনেক বেশি সময় পায়, তাই এই দেশগুলোতে জন্মহার অনেক বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে শিক্ষার হার। বলছে শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। উন্নয়নশীল দেশগুলিতে শিক্ষার হার অনেকটা কম, বিশেষত নারী শিক্ষার প্রসার তেমন না হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা বেশি অবগত নয়। নারীদের সামাজিক মর্যাদা। বলছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে দেখা হয়, তাই পরিবারের নীতি নির্ধারণ, সন্তান ধারণ ইত্যাদি বিষয়ে নারীদের মতামতকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এরপর দেখো জন্ম নিয়ন্ত্রণে অনীহা। ধর্মীয়, পারিবারিক, সামাজিক প্রথা কিংবা ব্যক্তিগত কারণে বহু মানুষ জন্ম নিরোধক ব্যবস্থা অবলম্বনে অনীহা প্রকাশ করে, তাই জন্ম নিয়ন্ত্রণ করা অনেকাংশেই ব্যাহত হয়। তারপর দেখো পারিবারিক আয় বৃদ্ধির ধারণা। বলছে অনেকে মনে করে অধিক পুত্র সন্তান মানে অধিক শ্রমিক যোগান, তাই বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতি সম্পন্ন দেশগুলিতে এই কারণে জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুহার। বলছে চিকিৎসা শাস্ত্রের অভূতপূর্ব উন্নতিতে মৃত্যুহার অনেকটাই কমে গেছে, কিন্তু জন্মহার তেমনভাবে হ্রাস পায়নি, তাই জনসংখ্যা বাড়ছে। তারপরে গড় আয়ু বৃদ্ধি। যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় মৃত্যুহার কমে যাওয়ার ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশ। বিভিন্ন রাজনৈতিক গোলযোগ, দ্রুত বিগ্রহের ফলে পার্শ্ববর্তী তোমার দেশগুলি থেকে অন্য দেশে অনুপ্রবেশ ঘটায় দেশগুলির হঠাৎ করে জনসংখ্যা বাড়ছে। আর কি দুর্যোগ মোকাবেলা। বলছে আধুনিক প্রযুক্তিবিদ্যার সুবাদে তোমার দুর্যোগের আগাম সতর্কতা লাভ করার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির পরিমাণ অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। ফলস্বরূপ জনসংখ্যা খুব একটা হ্রাস পাচ্ছে না। তাহলে দেখো এই হচ্ছে তোমার মোটামুটি জনসংখ্যা সম্পর্কে আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর বাইরেও অনেক প্রশ্ন আছে জনসংখ্যার উপরে, ছোটোখাটো প্রশ্ন বা ক্যালকুলেশনের প্রশ্ন অনেক। তো যাই হোক, আমি দেখো যতটা পারলাম তোমাদের সঙ্গে ধারণা পরিষ্কার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।